ওকে, আমরা মহাদেশ পরিচিতি দুইটাতে আজকে দেখব হচ্ছে দূরপ্রাচ্য। গতকালকে আমরা দেখেছিলাম যে দূরপ্রাচ্য বলতে আসলে কোনটাকে বোঝানো হয় বা কোন অঞ্চলটাকে বোঝানো হয়। দূরপ্রাচ্য বলতে আমরা দেখেছিলাম মোটামুটি 5টা দেশকে হচ্ছে দূরপ্রাচ্যের দেশ বলে মনে করা হয়। চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং হচ্ছে মঙ্গোলিয়া। এই 5টা দেশকেই দূরপ্রাচ্যের দেশ বলে মনে করা হয়, এবং প্রাচ্য মানে হচ্ছে পূর্ব দিকের যে দেশগুলো আছে সেগুলোকে বলা হয় প্রাচ্য। তো আমরা এই দূরপ্রাচ্যের মধ্যে প্রথমেই দেখব হচ্ছে চীন। চীন এমন একটা দেশ যারা, যদি এরকম হয় যে চীন হচ্ছে কোনো দেশের সাথে কোনো সম্পর্ক রাখবে না, এবং তারা তাদের টোটাল যে বাউন্ডারি, চীনের যে টোটাল যে ল্যান্ড এরিয়া আছে সেটা একদম সিল করে দিবে। তারা কোন দেশের সাথে সম্পর্ক রাখবে না, তাদের দেশে কেউ ঢুকতে পারবে না, তারাও তাদের দেশ থেকে বাইরে বের হবে না। যদি এরকমও করা হয় তাহলেও কিন্তু চীন চলতে পারবে, কারণ চীন এত মানুষ এবং তার এত রিসোর্স, সে নিজেই হচ্ছে একটা কন্টিনেন্ট। তো চীন হচ্ছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ চীন, এবং প্রথম 1 নম্বরে রয়েছে ভারত। অর্থাৎ চীনের জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় দেশ হচ্ছে ভারত, দ্বিতীয় বড় দেশ হচ্ছে চীন। বিশ্বের রপ্তানির দিক থেকে, অর্থাৎ এক্সপোর্টের দিক থেকে 1 নম্বর দেশ হচ্ছে চীন। আবার উল্টো দিক থেকে যদি আপনি দেখেন, আমদানি বা ইম্পোর্টের দিক থেকে কিন্তু চীন হচ্ছে দ্বিতীয়। তেল আমদানিতে 1 নম্বর হচ্ছে চীন, কারণ চীনের এই একটা খনি আসলে মনে হয় নাই, সেটা হচ্ছে তেলের খনি। এছাড়া সবকিছু চীনে আছে। এবং বিশ্ব অর্থনীতির দিক থেকে বা বিশ্ব অর্থনীতির যে আকার, সে আকারের দিক থেকে চীন হচ্ছে দ্বিতীয়। এবং এই দিন খুব বেশি দূরে নয় যেদিন চীন আসলে 1 নম্বর অবস্থানে চলে যাবে। 1 নম্বর অবস্থানে বর্তমানে রয়েছে যুক্তরাষ্ট্র। চীনের পূর্ব নাম ছিল ক্যাথে, এবং চীনের রাজধানী বেইজিং এর পূর্ব নাম হচ্ছে পিকিং। আমরা যে কোনো জায়গাটা পড়ার আগে সেখানকার যদি কোনো প্রাচীন সভ্যতা থাকে সেটা আমরা আগে পড়ি। তো চীনে আমরা দেখব হচ্ছে চৈনিক সভ্যতা। গতকালকে আমরা দেখেছিলাম সিন্ধু সভ্যতা, এবং সিন্ধু সভ্যতা কিন্তু এখন আর নেই। অর্থাৎ সিন্ধু সভ্যতা কিন্তু একসময় ছিল পৃথিবীতে, এখন কিন্তু আর সিন্ধু সভ্যতা নেই। কিন্তু পৃথিবীর আহ, এই আমরা আমাদের জানাশোনার মধ্যে যে সভ্যতাগুলো আছে এর মধ্যে চৈনিক সভ্যতা হচ্ছে একমাত্র সভ্যতা যেটা এখনো পৃথিবীতে সাস্টেইন করছে। অর্থাৎ চৈনিক সভ্যতা কিন্তু এখনো শেষ হয়নি। এখন যে আপনি চীনকে দেখছেন, এটাও কিন্তু আসলে চৈনিক সভ্যতার অংশ। তো চীনের এই চৈনিক সভ্যতা 3টে অঞ্চলকে কেন্দ্র করে প্রাচীনকালে গড়ে উঠেছিল। কোন 3টা অঞ্চল এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। এখানে যে লাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে যে চীনের প্রাচীনতম দার্শনিকের নাম ছিল, একজনের নাম ছিল লাওৎসে, এবং চীনের ইতিহাসে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল বা প্রভাবশালী ফিলোসফার ছিলেন কনফুসিয়াস। তাহলে এই দুটো লাইন থেকে কি প্রশ্ন আসতে পারে? আসতে পারে এরকম যে লাওৎসে কোন দেশের দার্শনিক ছিলেন, বা কনফুসিয়াস তার বাড়ি কোথায়। বাড়ি কোথায় এভাবে আসবে না, আসবে যে তিনি তিনি কোন সভ্যতার দার্শনিক ছিলেন বা কোন দেশের দার্শনিক ছিলেন। চৈনিক সভ্যতার অবদানের মধ্যে রয়েছে ঘুড়ির উৎপত্তি। চীনেই ঘুড়ির উৎপত্তি হয়। এছাড়া চীনে চীনে হচ্ছে মহাপ্রাচীর নির্মাণ। এই মহাপ্রাচীর এটাও হচ্ছে চৈনিক সভ্যতার অবদান। আইডিওগ্রাফ নামের এক ধরনের লিখন পদ্ধতিরও উদ্ভাবন করে এই চৈনিক সভ্যতার মানুষজন। ব্রোঞ্জের জিনিসপত্র এই সভ্যতায় বেশি ব্যবহার হতো। এই কারণে এটাকে ব্রোঞ্জ সংস্কৃতি বা ব্রোঞ্জ যুগের সভ্যতাও বলা হয়। সিন্ধু সভ্যতাকে কিন্তু আমরা দেখেছিলাম যে এটাকে ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। চীনের সাথে বিশ্বের 14টা দেশের সীমানা রয়েছে। পৃথিবীর সব থেকে বেশি দেশের সাথে সীমানাযুক্ত দেশ হচ্ছে দুইটা, একটা হইল চীন এবং আরেকটা হচ্ছে রাশিয়া। এই উভয় দেশের সাথেই টোটাল 14টা করে দেশের সীমানা রয়েছে। অর্থাৎ রাশিয়ার সাথেও 14টা দেশের সীমানা রয়েছে, এবং চীনের সাথেও 14টা দেশের সীমানা রয়েছে। কোন 14টা দেশ এটা আপনাকে একদম মুখস্থ করতে হবে না। আপনি যদি একটু ম্যাপ দেখে দেখে পড়েন তাহলে এই জিনিসটা খুব ইজিলি মাথায় থাকবে। যেমন দেখেন, আপনি যদি এই নর্থ কোরিয়া থেকে হিসাব করেন তাহলে চীনের সাথে নর্থ কোরিয়ার বাউন্ডারি রয়েছে। এরপরে রয়েছে রাশিয়া, এরপরে মঙ্গোলিয়া, এরপরে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, বার্মা বা মায়ানমার, লাওস, ভিয়েতনাম। তাহলে এই যে দেশগুলোর নাম বললাম, এই দেশগুলোর সাথে হচ্ছে চীনের বাউন্ডারি রয়েছে, সীমানা রয়েছে। তাহলে আপনি যদি একটু ম্যাপ দেখে দেখে পড়েন মুখস্থ না করে, তাহলে আপনি যদি মুখস্থ নাও করেন তাহলেও পরীক্ষার হলে এই অপশনগুলো দেখলে আপনার মনে পড়বে
যে কোন কোন দেশের সাথে চীনের সীমানা আছে বা কোনটার সাথে চীনের সীমানা নাই। চীনের সংখ্যাগরিষ্ঠ জাতি বা আদিবাসী যদি বলা যায় তাহলে এটা হলো হান জাতি। আমরা একটু চীনের বিপ্লব সম্পর্কে জানবো। চীনে রাজতন্ত্র ছিল এবং এই রাজতন্ত্রের অবসান হয় 1911 সালে হওয়া একটা বিপ্লবের মাধ্যমে, যে বিপ্লবটার নেতৃত্ব দিয়েছিলেন সানিয়াত সেন নামের একজন ভদ্রলোক। সানিয়াত সেনের এই যে বিপ্লবটা, এই বিপ্লবটাকে বলা হয় জাতীয়তাবাদী বিপ্লব বা প্রজাতান্ত্রিক বিপ্লব। যে বিপ্লবটা শুরু হয়েছিল 1911 সালে এবং এটা সাস্টেইন করেছিল 1912 সাল পর্যন্ত। এবং এই সানিয়াত সেনের হাত ধরেই গণ চীন বা গণচীন না, মূলত প্রজাতান্ত্রিক চীন বা রিপাবলিক অফ চায়নার যাত্রা শুরু হয়। অর্থাৎ সানিয়াত সেন তিনি তার যেই বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে চীনের রাজতন্ত্রের অবসান হয় এবং চীন রিপাবলিক অফ চায়না নামে আত্মপ্রকাশ করে। রিপাবলিক অফ চায়না সংক্ষেপে হচ্ছে ROC। তাহলে যদি প্রশ্ন আসে যে প্রজাতান্ত্রিক চীনের জনক কে বা প্রজাতান্ত্রিক চীন কে, কার হাত দিয়ে শুরু হয়েছিল, তাহলে উত্তর হবে সানিয়াত সেন। তার একটা দল ছিল, তিনি একটা দল করেছিলেন যেটার নাম ছিল কুওমিন্টাং। পরবর্তীতে এই কুওমিন্টাংই চীনে ক্ষমতা ক্ষমতায় ছিল এবং 1917 সালে রাশিয়াতে একটা বিপ্লব হয়েছিল, খুব বিখ্যাত একটা বিপ্লব। এটা আমরা ইউরোপ পড়াশোনা করার সময় দেখব। সেই বিপ্লবটাকে বলা হয় সমাজতান্ত্রিক বিপ্লব বা হচ্ছে বলশেবিক বিপ্লব। সেই বিপ্লবের ঢেউ কিন্তু চীনেও লেগেছিল এবং চীনেও একটা সমাজতান্ত্রিক দল গড়ে ওঠে। এই কুওমিন্টাং এর সাথে চীনের সমাজতান্ত্রিক দলের সবসময় হচ্ছে দ্বন্দ্ব ছিল এবং এই দ্বন্দ্বই চীনে গৃহযুদ্ধের সূচনা করে। তো এখানে গৃহযুদ্ধ কবে হয়েছে, কেন হয়েছে, এগুলো আসলে কোনো কিছুই গুরুত্বপূর্ণ না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চীনের যেই কমিউনিস্ট পার্টি ছিল তারা একটু শক্তিশালী হয়ে যায়। তারা রাশিয়ার সাপোর্ট বা তৎকালীন সময়ের সোভিয়েত ইউনিয়নের সাপোর্টে তারা মোটামুটি শক্তিশালী হয়ে যায় এবং তাদের সাথে ওই যে কুওমিন্টাং যেই দলটা আছে তাদের হচ্ছে ঝামেলা শুরু হয়। তো এই ঝামেলাটা শেষ হয় হচ্ছে একটা বিপ্লবের মধ্য দিয়ে, যেটাকে বলা হয় চীনের সমাজতান্ত্রিক বিপ্লব। এবং চীনের এই সমাজতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন মাও সেতুং। মাও সেতুং, তাকে মাও জেদং বলা হয়। তো চীনের এই সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল 1 অক্টোবর 1949 সালে। 1 অক্টোবর 1949 সালে এই বিপ্লবটা হয় এবং এটার নেতৃত্ব দিয়েছিলেন মাও সেতুং। তিনি মূলত কুওমিন্টাং যেই দলটা ছিল, যেটা সানিয়াত সেনের দল, সেই সানিয়াত সেনের দলটাকে তিনি হচ্ছে উৎখাত করেন। তৎকালীন সময়ে কুওমিন্টাং এর নেতৃত্বে ছিলেন চিয়াং কাইশেক। এই চিয়াং কাইশেককে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে মাও সেতুং ক্ষমতাচ্যুত করেন এবং তিনি গণপ্রজাতন্ত্রী চীন নামকরণ করেন। অর্থাৎ চীন, যেটাকে আগে বলা হতো প্রজাতান্ত্রিক চায়না বা রিপাবলিক অফ চায়না, সেটাকে তিনি একটা নতুন নাম দেন, যেটার নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না বা গণপ্রজাতন্ত্রী চায়না, বা সংক্ষেপে হচ্ছে PROC। এখনো কিন্তু আপনি যদি গুগলে সার্চ করেন যে হোয়াট ইজ দ্য অফিসিয়াল নেম অফ চায়না, তাহলে আপনি এই নামটা পাবেন, যে পিপলস রিপাবলিক অফ চায়না বা সংক্ষেপে হচ্ছে PROC। তো ওই যে কুওমিন্টাং যে দলটা, তাদের তারা পালিয়ে গেল। তারা পালিয়ে কোথায় চলে গেল? তারা পালিয়ে ভারত যায় নাই, তারা পালিয়ে চলে গেছিল তাদেরই পার্শ্ববর্তী একটা দ্বীপে, যে দ্বীপের নাম হচ্ছে ফরমোসা। এই হচ্ছে সেই ফরমোসা দ্বীপ। ফরমোসা মানে হচ্ছে সুন্দর দ্বীপ। ফরমোসা দ্বীপটাকে আমরা তাইওয়ান নামে চিনে থাকি। তাইওয়ান এবং চীনের মাঝখান দিয়ে একটা চিপা গলি রয়েছে। এই চিপা গলিটাকে বলা হয় ফরমোসা স্ট্রেইট বা ফরমোসা প্রণালী। তো এই কুওমিন্টাং দলের যে নেতা চিয়াং কাইশেক, সেই চিয়াং কাইশেক হচ্ছে এইখানে চলে আসেন এবং এইখানে চলে এসে তিনি একটা সরকার গঠন করেন এবং সেই সরকারটার নামকরণ করা হয় ROC বা রিপাবলিক অফ চায়না। অর্থাৎ কুওমিন্টাং দল তো আগে হচ্ছে মেইন যে চায়না, সেই মেইন চায়নার নেতৃত্ব দিত। তখন এই সমগ্র চায়নার নামই ছিল ROC। কিন্তু তারা যখন সেখান থেকে উৎখাত হয় তখন তারা হচ্ছে এই ফরমোসাতে চলে আসে। ফরমোসাতে এসে তারা সরকার গঠন করে ROC নামে। এবং এই কুওমিন্টাং দলের যে চিয়াং কাইশেক, তার সাথে যুক্তরাষ্ট্রের খুব ভালো সম্পর্ক ছিল। এই কারণে জাতিসংঘে কিন্তু এই মেইন চায়না বা সমাজতান্ত্রিক বিপ্লবের পরে গঠিত হওয়া যে চায়না, তার কোনো নেতৃত্ব ছিল না।
কারণ আগে থেকেই জাতিসংঘে নেতৃত্ব দিত মূলত হচ্ছে এই চিয়াং কাইশেকের যেই দল ছিল তারা। তো তারা যখন তাইওয়ানে পালিয়ে আসার পরেও জাতিসংঘে তারাই আসলে চায়নার প্রতিনিধিত্ব করত। কিন্তু তাইলে এখন প্যাচ লাগলো কোন জায়গায়? প্যাচ লাগলো হচ্ছে এখন চায়না নামে দেশ হয়ে গেছে দুইটা। একটা হচ্ছে PROC আর একটা হচ্ছে ROC। PROC এটা হচ্ছে বড় চায়না, এবং ROC হচ্ছে ছোট চায়না, যেটাকে আমরা এখন তাইওয়ান নামে চিনে থাকি। তো এই 1949 সালের সমাজতান্ত্রিক বিপ্লবের পরই মূলত যুক্তরাষ্ট্রের সাথে মেইন চায়না বা এই যে PROC এর যে চায়না, সেই চায়নার আসলে সম্পর্ক খারাপ হয়ে যায়। কারণ মেইন চায়না তারা সমাজতান্ত্রিক ধ্যান ধারণা থেকে তারা বিপ্লব ঘটিয়েছিল, বা তারা সেই ধারণা লালন করত, আর যুক্তরাষ্ট্র এই ধারণাটাকে পছন্দ করে না। তো এই হচ্ছে সেই চিয়াং কাইশেক ভদ্রলোক, যিনি তাইওয়ানে পালিয়ে গিয়ে সেখানে ROC নামের সরকার গঠন করেছিলেন। তো 1971 সাল পর্যন্ত এই জাতিসংঘে কিন্তু চায়না বলতে তাইওয়ানকে বোঝানো হতো। তো চীন তো একটা বিশাল দেশ। এই বিশাল দেশটা জাতিসংঘের বাইরে, এটা আসলে অনেকেরই ভালো লাগে নাই, এবং তারাও আসলে জাতিসংঘে ঢোকার জন্য আবেদন জানাচ্ছিল। কিন্তু জাতিসংঘে নেতৃত্ব দিত চীন নামে তাইওয়ান। তো তখন জাতিসংঘ থেকে একটা ভোটের আহ্বান করা হয় যে এখানে কে থাকবে, তাইওয়ান থাকবে নাকি চীন থাকবে, যে কোনো একটা দেশ থাকবে, কে থাকবে এটা নিয়ে একটা ভোটাভুটি আয়োজন করা হোক। তখন এই ভোটাভুটির ফলাফল কি হবে এটা তাইওয়ান খুব সহজেই বুঝতে পেরেছিল। কারণ সে দেখলো যে তার আশেপাশে তেমন আসলে কোনো বন্ধু নাই, সবাই আসলে মেইন চায়না বা মূল যে চায়না, বড় যে চায়না, তার পক্ষই সবাই নিচ্ছে। তো এই কারণে সে রাগ করে হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে বের হয়ে যায়, এবং মূল চায়না বা চায়নার যে মূল ভূখণ্ড, তারা হচ্ছে জাতিসংঘের আহ, সদস্যপদ লাভ করে। তাহলে এরকম একটা প্রশ্ন আসতে পারে, যে অনুধাবনমূলক একটা প্রশ্ন, যে তাইওয়ান কত সাল পর্যন্ত জাতিসংঘের সদস্য ছিল? 1971 সাল পর্যন্ত তাইওয়ান জাতিসংঘের সদস্য ছিল, এবং 1971 সালেই তাইওয়ান জাতিসংঘ থেকে বের হয়েছে। আবার এরকম প্রশ্ন আসতে পারে যে মেইন চায়না বা PROC তারা কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? তার উত্তর হবে 1971 সালে হচ্ছে মেইন চায়না বা PROC জাতিসংঘের সদস্যপদ লাভ করে। তাহলে 1971 সালে কি হইলো? 1971 সালে হচ্ছে সাধারণ পরিষদের একটা ভোটে মেইন চায়না বা যেটাকে পিপলস রিপাবলিক অফ চায়না নামে ডাকা হয়, তারা হচ্ছে জাতিসংঘের সদস্যপদ লাভ করলো, এবং তাইওয়ান জাতিসংঘ থেকে বের হয়ে গেল। এখন তাইওয়ান যে জাতিসংঘ থেকে বের হয়ে গেল, তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো। এখন যুক্তরাষ্ট্র চিন্তা করলো যে এখন তো আমিও আমিও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, আবার এই যে মেইন চায়না বা চায়নার যে মেইন ভূখণ্ড, সেও আসলে নিরাপত্তা পরিষদের মেইন সদস্য। এখন আমার তো হচ্ছে সম্পর্ক ভালো রাখতে হবে। সম্পর্ক এখন আমি কার সাথে রাখবো? আমি কি তাইওয়ানের সাথে রাখবো, নাকি আমি সম্পর্ক ভালো রাখবো মেইন চায়নার সাথে? তো এটা নিয়ে তার একটা দ্বন্দ্বে ছিল। এই দ্বন্দ্বটার অবসান হয় একটা ঘটনার মধ্য দিয়ে, যেই ঘটনাটাকে ইতিহাসে পিং পং ডিপ্লোমেসি নামে বলা হয় বা ডাকা হয়। পিং পং হচ্ছে মূলত টেবিল টেনিস। টেবিল টেনিসটাকে হচ্ছে চায়নাতে পিং পং বলা হয়। তো এই পিং পংটা হচ্ছে আপনার 1971 সালে 1971 সালে হচ্ছে একটা টেবিল টেনিস টুর্নামেন্ট ছিল জাপানে। তো এই জাপানে ওইখানে হচ্ছে চীনের টেবিল টেনিস দল তারা অংশগ্রহণ করে, এবং যুক্তরাষ্ট্রের যে টেবিল টেনিস দল তারাও অংশগ্রহণ করে। তখন চায়নার যে টেবিল টেনিস দলটা ছিল, তারা যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস দলটাকে চায়নাতে খেলার আমন্ত্রণ জানায়। তো তখন যুক্তরাষ্ট্রের দলটা এই আমন্ত্রণটাকে গ্রহণ করে তারা চায়নাতে খেলতে আসে, এবং এই ঘটনার মধ্য দিয়ে মূল চায়না বা PROCর সাথে যুক্তরাষ্ট্রের যে শীতল সম্পর্ক ছিল, সেই শীতল সম্পর্ক আস্তে আস্তে উষ্ণ হতে শুরু করে, বা সম্পর্কের বরফ আস্তে আস্তে গলতে শুরু করে। ইতিহাসে এই ঘটনাটা পিং পং ডিপ্লোমেসি নামে পরিচিত। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, যে পিং পং ডিপ্লোমেসির সাথে কোন দুইটা দেশ জড়িত? তাহলে উত্তর হবে যুক্তরাষ্ট্র, এবং চায়না পিং পং ডিপ্লোমেসির সাথে জড়িত। এখন যুক্তরাষ্ট্র তাইলে অফিসিয়ালি মূল যে চায়না, বড় যে চায়না, তার সাথে সম্পর্ক গড়তে শুরু করলো, আস্তে আস্তে সম্পর্ক ঠিক করতে শুরু করলো। তো এখন তাইলে তাইওয়ানকে সে কি জবাব দিবে? তাইওয়ানের সাথে সে কি বলবে? তাইওয়ানকে নিয়ে তার চিন্তা ভাবনা কি, বা মূল চায়না সম্পর্কে তার চিন্তা ভাবনা কি? তো এই চিন্তা ভাবনাটাকে অফিসিয়ালি প্রকাশ করার জন্য যুক্তরাষ্ট্র একটা নীতি ঘোষণা করে, যেই নীতিটার নাম দেওয়া হয় ওয়ান চায়না পলিসি। ওয়ান চায়না পলিসি, ঠিক আছে, ওয়ান চায়না পলিসি বা এক চীন নীতি।
এই এক চীন নীতিটা একটা অদ্ভুত রকমের জিনিস, অদ্ভুত রকম জিনিস এই কারণে, কারণ যুক্তরাষ্ট্র এই এক চীন নীতির মাধ্যমে ঘোষণা দেয় বা স্বীকৃতি দেয় যে পৃথিবীতে চীন নামে হচ্ছে একটাই সরকার আছে, যে সরকারটার নাম হচ্ছে পিপল রিপাবলিক অফ চায়না, এই দেশের সরকার। এবং পৃথিবীতে চীন নামে একটা দেশই আছে, এবং তাইওয়ান হচ্ছে চীনের অংশ। এটাও যুক্তরাষ্ট্র স্বীকার করে নেয়। কিন্তু যুক্তরাষ্ট্র বা তাইওয়ানের সাথে ব্যক্তিগত যে সম্পর্ক রয়েছে, অর্থাৎ ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম যে যুক্তরাষ্ট্র চট্টগ্রামের সাথে তাদের আলাদা সম্পর্ক, আবার সে বাংলাদেশের সরকারের সাথেও সম্পর্ক রাখছে। তার মানে সে সে যদি সম্পর্ক রাখতে চায় তাহলে তো পুরো বাংলাদেশের সাথে রাখবে, আলাদা করে তো সে চট্টগ্রামের সাথে রাখবে না। কিন্তু এইখানে যুক্তরাষ্ট্র চীনের সাথেও সম্পর্ক রাখছে, আবার তাইওয়ানের সাথেও আলাদা করে সম্পর্ক রাখছে। তাইওয়ানকে কিন্তু সে বিভিন্ন ধরনের আহ, সরঞ্জাম বা বিভিন্ন ধরনের কমোডিটিস সে কিন্তু প্রোভাইড করে। তো এই কারণে যুক্তরাষ্ট্রের যে এক চীন নীতি, এই এক চীন নীতিটাকে বলা হয় স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি মানে হচ্ছে দ্বিধাযুক্ত, অ্যাম্বিগাস মানে হচ্ছে দ্বিধাযুক্ত। হ্যাঁ, অর্থাৎ এই এই যে নীতিটা, সেটা আসলে স্পষ্ট কোনো নীতি না। এবং এটাকে যুক্তরাষ্ট্রের ক্রস স্ট্রেট ডিপ্লোমেসিও বলা হয়। ক্রস স্ট্রেট ডিপ্লোমেসি মানে হচ্ছে যে ইংরেজিতে বাংলায় কনভার্ট করলে কি হয় আমি জানি না, তবে এটাকে ক্রস স্ট্রেট ডিপ্লোমেসি বলা হচ্ছে, কারণ এটা ফরমোসা প্রণালীর একদিকে হচ্ছে তাইওয়ান এবং আরেকদিকে হচ্ছে পিআরওসি বা পিপল রিপাবলিক অফ চায়না। এই কারণেই যুক্তরাষ্ট্রের এই ডিপ্লোমেসিটাকে ক্রস স্ট্রেট ডিপ্লোমেসি নামে ডাকা হয়। তো এখানে তাইওয়ান অ্যাক্ট এটা প্রয়োজন নাই, জাস্ট এই যে যুক্তরাষ্ট্রের চায়না সম্পর্কে যে যে নীতি, সেটার নাম যে ওয়ান চায়না পলিসি, এটা জানলেই চলবে। আর চীন যখন হচ্ছে জাতিসংঘের সদস্য পদ লাভ করে, তখন সে একটা নীতি প্রকাশ করে তাইওয়ান নিয়ে। সেই নীতিটাকে বলা হয় ওয়ান চায়না প্রিন্সিপল। তাহলে যুক্তরাষ্ট্রের যে নীতি সেটা হচ্ছে ওয়ান চায়না পলিসি, আর চীনের তাইওয়ান নিয়ে যে নীতি সেটাকে বলা হয় ওয়ান চায়না প্রিন্সিপল। ওয়ান চায়না প্রিন্সিপল অনুযায়ী পৃথিবীতে চীন নামে দ্বিতীয় কোনো দেশ নাই। পৃথিবীতে চীন নামে হচ্ছে একটাই দেশ, এবং সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী চায়না। এবং চীন মনে করে যে তাইওয়ান চীনের একটা অংশ, জাস্ট সে একটু তার সাথে মনোমালিন্য হয়েছে, এবং তাইওয়ান এই কারণে রাগ করেছে। খুব শীঘ্রই তাইওয়ান মূল চায়নার সাথে যুক্ত হবে। এটাই হচ্ছে চীনের এক চীন নীতি সংক্ষেপে। তাহলে এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে তাইওয়ান নিয়ে চীনের নীতির নাম কি এবং তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির নাম কি। তাহলে যুক্তরাষ্ট্রের নীতির নাম হচ্ছে ওয়ান চায়না পলিসি, আর চীনের তাইওয়ান নিয়ে নীতির নাম হচ্ছে ওয়ান চায়না প্রিন্সিপল। এবং বাংলাদেশ কিন্তু এই ওয়ান চায়না প্রিন্সিপলটাকে ফলো করে এবং এই ওয়ান চায়না প্রিন্সিপলটাকে মানে। তো 1949 সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব হইল। সমাজতান্ত্রিক বিপ্লব হওয়ার পরে দেখা গেল যে তার সমাজতান্ত্রিক দল বিভিন্নভাবে জনগণকে কন্ট্রোল করছে। যেমন জনগণের বাক স্বাধীনতা সে কেড়ে নিয়েছে, খোলাখুলিভাবে কোনো ধরনের সমালোচনা করা যায় না তার পার্টির বিরুদ্ধে। এই ধরনের বিভিন্ন ধরনের পদক্ষেপ সে নিয়েছে। তো সে চিন্তা করলো যে আমি একটা হচ্ছে চাল এখানে চালতে হবে, যে আমার আসলে সমালোচক কারা, কারা আমার বিরুদ্ধে সমালোচনা করে, কারা বেশি কথা বলে, এদেরকে খুঁজে বের করতে হবে। এই চিন্তা ভাবনা করে সে একটা পলিসি হাতে নেয়। সে পলিসির নাম হচ্ছে শত ফুল ফুটতে দাও নীতি। শত ফুল ফুটতে দাও নীতি, এটা দিয়ে সে ঘোষণা করলো যে এখন থেকে তোমরা আমার বিরুদ্ধে যে কোনো ধরনের সমালোচনা করতে পারবে, আমি তোমাদেরকে কিছুই বলবো না। কিন্তু যখনই এটা পাশ করার পরে মানুষজন তার সমালোচনা করা শুরু করলো, তখন সে খুঁজে খুঁজে কারা কারা সমালোচনা করছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে সে কিন্তু শাস্তি দেওয়া শুরু করেছিল। তো এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে শতফুল ফুটতে দাও নীতি, এই নীতিটা আসলে কোন দেশের জন্য ছিল বা কার নীতি ছিল, এটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। তাহলে শতফুল ফুটতে দাও নীতি এটা হচ্ছে চায়নার একটা পলিসি ছিল, এবং এটার প্রবক্তা ছিলেন মাও সেতুং। তো এগুলো করতে গিয়ে দেখা গেল যে দেশ জুড়ে নানা রকম বিশৃঙ্খলা আসলে ছড়িয়ে পড়েছে। এই বিশৃঙ্খলা থেকে বের হওয়ার জন্য তিনি আরেকটা পলিসি হাতে নিলেন, একটা অভিযানের নাম ঘোষণা করলেন, সেটা হচ্ছে গ্রেট লিপ ফরওয়ার্ড। গ্রেট লিপ ফরওয়ার্ড এটার মধ্যে একটা ক্যাম্পেইন ছিল যেটার নাম হচ্ছে ফোর পেস্ট ক্যাম্পেইন। ফোর পেস্ট ক্যাম্পেইনে তিনি ঘোষণা করলেন যে আমাদের কৃষির জন্য খুবই হুমকি স্বরূপ হচ্ছে, কৃষি এবং মানুষের জন্য হুমকি স্বরূপ হচ্ছে চারটা প্রাণী। এর মধ্যে রয়েছে ইঁদুর, চড়ুই পাখি, মাছি এবং হচ্ছে মশা। ইঁদুর হচ্ছে আমাদের ফসল টসল খেয়ে ফেলে, চড়ুই পাখিও আমাদের ফসল টসল খেয়ে ফেলে, মাছি এবং মশা
আহ, রোগ জীবাণু ছড়ায়। তাহলে এগুলাকে যে যেখানে পারবেন এগুলাকে ধ্বংস করে ফেলবেন, এগুলাকে হচ্ছে মেরে ফেলতে হবে। তো মানুষ হচ্ছে তার কথায় খুবই কনভিন্সড হয়, এবং কনভিন্সড হয়ে তারা দল বেঁধে এবং খুবই উৎসাহ উদ্দীপনার সাথে হচ্ছে এই চারটা প্রাণীকে মারা শুরু করে। তো দেখা গেল চড়ুই পাখি তারা এত পরিমাণে মেরেছে যে এখন দেশে আর কোনো চড়ুই পাখি নাই। চড়ুই পাখি না থাকার কারণে খেতে খামারে যেই ছোট ছোট পোকা হয় বা বিভিন্ন হচ্ছে যে কীটপতঙ্গ হয়, ঘাসফড়িং হয়, এগুলোর প্রকোপ অনেক বেড়ে গিয়েছিল, এবং এগুলো ফসল টসল একদম নষ্ট করে ফেলেছিল, এবং এগুলোর প্রভাবে কিন্তু চীনে ওই সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তো এইগুলা নিয়ে মোটামুটি ভালোই বিশৃঙ্খলা তৈরি হয়। এই বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য এই বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য হচ্ছে মাও সেতুং আরেকটা পলিসি হাতে নেন, সেটা হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব। তাহলে চীনে সাংস্কৃতিক বিপ্লবটা হয়েছিল 1966 সালে, এবং এটারও প্রবক্তা ছিলেন মাও সেতুং। জাস্ট এতটুকু জানলে এখানে চলবে। টিয়েন আনমেন স্কোয়ার আন্দোলন চীনের স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী সরকার না, মূলত মূলত হচ্ছে চীনে তো হচ্ছে কমিউনিস্ট পার্টি, এবং তারাই হচ্ছে তাদের থেকেই সরকার নির্বাচিত হয়। তো বাক স্বাধীনতা সেখানে আসলে নাই চীনে, কিন্তু মিডিয়া খুব কঠিন ভাবে কন্ট্রোল করা হয়। তাদের কোনো ফেসবুক নাই, তাদের কোনো ইউটিউব নাই, তাদের কোনো গুগল নাই, তাদের সব কিছু নিজস্ব অ্যাপের মাধ্যমে হয়। তাদের নিজস্ব ফেসবুক আছে, তাদের নিজস্ব হচ্ছে যে ইউটিউব আছে, হ্যাঁ, তাদের নিজস্ব গুগল আছে, তাদের সবকিছুই নিজেদের তৈরি। তো বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার আদায়ের জন্য জন্য তিয়ান আনমেন স্কোয়ারে 1989 সালে একটা আন্দোলন হয়েছিল, এবং এই আন্দোলনটা চীনের সরকার খুব কঠোরভাবে হচ্ছে কঠোর হস্তে হচ্ছে দমন করে। তো এইখানে গুরুত্বপূর্ণ হচ্ছে তিয়ান আনমেন স্কোয়ার, এটা হচ্ছে কোন জায়গাতে অবস্থিত? এটা হচ্ছে বেইজিং এ, চীনের বেইজিং এ হচ্ছে তিয়ান আনমেন অবস্থিত। এখানে জাস্ট এতটুকু জানলেই চলবে। চীনের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে শি জিনপিং, এবং তিনি হচ্ছে চীনের সপ্তম প্রেসিডেন্ট, এবং তিনি একটা আইন পাশ করেছেন যে আইনের মাধ্যমে তিনি আজীবন ক্ষমতায় থাকতে পারবেন। চীনের আইনসভা হলো পৃথিবীর সব থেকে বড় আইনসভা। চীনের আইনসভার নামটা হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস। ন্যাশনাল পিপলস কংগ্রেস হচ্ছে চীনের আইনসভার নাম। আর আইনসভা এটা যেই ভবনে অবস্থিত সেই ভবনটার নাম হচ্ছে গ্রেট হল অফ দ্য পিপল। দেখেন এখানে দুইটা নাম, একটা হচ্ছে চীনের আইনসভার নাম ন্যাশনাল পিপলস কংগ্রেস, এবং একটা হচ্ছে ভবনের নাম, আইনসভা ভবনের নাম, ভবনের নাম হচ্ছে গ্রেট হল অফ দ্য পিপল। চীনের আইনসভার সদস্য সংখ্যা হচ্ছে 2977, পৃথিবীর সব থেকে, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পার্লামেন্ট। চীনের প্রদেশ সংখ্যা টোটাল হচ্ছে 22টা। এই 22 সংখ্যাটা পড়লেই চলবে, বাকি যেগুলো আছে এগুলো আসলে কোনো খুব একটা প্রয়োজনীয় না। আর আরেকটা ছোট তথ্য পড়তে পারেন, সেটা হচ্ছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হচ্ছে দুইটা, একটা হচ্ছে হংকং এবং একটা হচ্ছে ম্যাকাও। আপনারা যারা এশিয়া কাপ হচ্ছে ফলো করছেন তারা হয়তো খেয়াল করেছেন যে এই এশিয়া কাপে কিন্তু হংকং নামে একটা দল আছে, এবং যেটার নাম হচ্ছে হংকং চায়না। হ্যাঁ, তার মানে এটা কিন্তু চীনের ক্রিকেট দল না, এটা হচ্ছে হংকং এর ক্রিকেট দল, হংকং ভিত্তিক হচ্ছে আপনার ক্রিকেট দল। এখন তাইলে এটা হংকং চায়না কেন, নামটা কেন হংকং চায়না? নামটা হংকং চায়না হওয়ার কারণ হচ্ছে যে আইসিসিতে তারা হংকং চায়না নামে হচ্ছে রেজিস্ট্রেশন করেছে, হ্যাঁ, চীন নামে রেজিস্ট্রেশন করে নাই, এই কারণেই তাদের দলের নাম হচ্ছে হংকং চায়না। তো একটু আগে আমরা দেখলাম যে চীনের দুইটা বিশেষ প্রশাসনিক অঞ্চল আছে, এর মধ্যে একটা হচ্ছে হংকং এবং আরেকটা হচ্ছে ম্যাকাও। তো এই যে ম্যাকাও, ম্যাকাওটা একসময় হচ্ছে পর্তুগালের দখলে ছিল, এবং পর্তুগাল হচ্ছে 1999 সালে এই ম্যাকাওকে চীনের কাছে ফেরত দেয়। ম্যাকাও এইখানে ম্যাকাওতে কিন্তু হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা বা ক্যাপিটালিজম বা ক্যাপিটালিস্ট সিস্টেম হচ্ছে চালু আছে। অর্থাৎ সমগ্র যে চীন বা চীনের যে মূল ভূখণ্ড সেইখানে চালু আছে হচ্ছে সমাজতন্ত্র বা কমিউনিজম। কিন্তু আম, বাকি যে এই দুইটা প্রশাসনিক অঞ্চল আছে এর মধ্যে একটা হচ্ছে হংকং এবং ম্যাকাও। এই হংকং এবং ম্যাকাওতে কিন্তু ক্যাপিটালিস্ট সিস্টেম বা ক্যাপিটালিজম হচ্ছে চালু আছে। তো এইখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো এই ম্যাকাওতে যে সিস্টেমটা চালু আছে এই ফুল সিস্টেমটাকে বলা হয় ওয়ান কান্ট্রি টু সিস্টেম। ওয়ান কান্ট্রি টু সিস্টেম মানে হচ্ছে চীনের মধ্যেই ম্যাকাও, চীনের মধ্যেই হংকং, কিন্তু চীনে মূল যে ভূখণ্ড সেইখানে হচ্ছে একটা সিস্টেম চালু, আবার হচ্ছে আহ, হংকং এবং ম্যাকাওতে হচ্ছে আরেকটা সিস্টেম চালু। এইটাকে মূলত বলা হয় ওয়ান কান্ট্রি টু সিস্টেম। এরপর আসেন হংকং। হংকং হচ্ছে এইটা ব্রিটিশদের অধীনে ছিল।
আফিম যুদ্ধের সময় হংকং ব্রিটিশরা দখল করে নিয়েছিল, এবং দখল করে চীন হংকংকে ব্রিটিশদের কাছে প্রায় 99 বছরের জন্য হচ্ছে লিজ দিয়েছিল। তো 1898 সালে হচ্ছে তারা এই লিজটা দেয়, এবং 1997 সালে হচ্ছে হংকংকে চীন ফেরত পায়, এবং এখানেও কিন্তু এক দেশ দুই পদ্ধতি চালু আছে, এবং যেটা 2047 সাল পর্যন্ত চালু থাকবে। তাহলে এক দেশ দুই পদ্ধতি কি আমরা সেটা দেখে ফেলেছি। এরপর আসেন উইঘুর মুসলিম। উইঘুর হচ্ছে অনেকটা এই যে আমাদের যেরকম রোহিঙ্গা জনগোষ্ঠী, রোহিঙ্গা এরা হচ্ছে মুসলিম জনগোষ্ঠী, ঠিক তেমনি ভাবে চীনের উইঘুর এরাও হচ্ছে মুসলিম জনগোষ্ঠী, এবং এরা চীনের জিনজিয়াং প্রদেশে বাস করে। এই হচ্ছে সেই জিনজিয়াং প্রদেশ। এই মুসলিম এই জাতিটার উপরে চীন কিন্তু বিভিন্ন নির্যাতন অত্যাচার চালাচ্ছে, যেটা আসলে কখনোই কোনো মিডিয়াতে আসলে আসে না, কারণ চীন তাদের দেশের মিডিয়া খুব কঠোরভাবে কন্ট্রোল করে। এই কারণেই এই ব্যাপারগুলো আসলে আমরা জানতে পারি না। আচ্ছা, এরপরে আহ, এখানে জাস্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে উইঘুর মুসলিম এটা চীনের কোন প্রদেশে অবস্থিত, বা এরা কোন প্রদেশে থাকে, কোন প্রদেশে বাস করে। তাহলে উত্তর হবে হচ্ছে তারা বাস করে চীনের জিনজিয়াং প্রদেশে। চীনের জিনজিয়াং প্রদেশটা এটা মূলত হচ্ছে এখানে আরেকটা নাম পড়তে পারেন, সেটা হচ্ছে তার্কিস্তান। হুম, তার্কিস্তান বা হচ্ছে আপনার বলা যেতে পারে আপনার আহ তুর্কিস্তান। মানে এই যে উইঘুর যে মুসলিমরা এরা হচ্ছে আপনার তুর্কি বংশোদ্ভূত, এবং তুর্কি বংশোদ্ভূত যে অঞ্চলে তুর্কি বংশোদ্ভূত মানুষজন বাস করে সেটাকে মূলত বলা হয় হচ্ছে তুর্কিস্তান। দেখেন এই যে এই অঞ্চলটা এই পুরোটাই হচ্ছে মূলত বলা হয় এটা হচ্ছে তুর্কিস্তান। আর এই জিনজিয়াং প্রদেশ যেটা চীনের যে জিনজিয়াং প্রদেশ এটাকে বলা হয় ইস্ট তুর্কিস্তান, অর্থাৎ এটা হচ্ছে তুর্কিস্তানের পূর্ব দিক। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে এরকম যে পূর্ব তুর্কিস্তান কোন দেশে অবস্থিত বা কোন জায়গাতে অবস্থিত, তাহলে উত্তর হবে কিন্তু চায়না। এগুলো এখানে কোনো প্রয়োজন নাই, নাইস টু নো। এরপরে আসেন তিব্বত। তিব্বত হচ্ছে চীনের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল, যেটা এক সময় চীনের নিয়ন্ত্রণে ছিল না, 1950 সালে হচ্ছে চীনের নিয়ন্ত্রণে আসে, এটা পড়ার কোনো প্রয়োজন নাই। চীন তিব্বতের রাজধানীর নাম হচ্ছে লাসা, এবং এই তিব্বতকে বলা হয় নিষিদ্ধ দেশ। নিষিদ্ধ দেশ বলার কারণ হচ্ছে পৃথিবীর এই অঞ্চলটাতে বছরের বেশিরভাগ সময় কিন্তু হচ্ছে আহ, বরফে ঢাকা থাকে। বরফে ঢাকা বলতে এখানে প্রচুর ঠান্ডা পড়ে, যেটা আসলে পর্যটকদের জন্য উপযুক্ত না, বা এখানে মানুষজন তেমন একটা তখন আম, ভ্রমণ করতে পারে না। এই কারণেই হচ্ছে এই অঞ্চলটাকে বা এই দেশটাকে বলা হয় নিষিদ্ধ দেশ। এটা আসলে দেশ না, অঞ্চলটাকে বলা হয় নিষিদ্ধ দেশ। এবং এই তিব্বতকে কিন্তু পৃথিবীর ছাদও বলা হয়ে থাকে। আবার আপনারা দেখেছেন যে পামির মালভূমি যারা ভূগোল পড়েছেন, পামির মালভূমিকেও কিন্তু হচ্ছে পৃথিবীর ছাদ বলা হয়। তাহলে এখানে দুইটাই আসলে ট্রু, পামির মালভূমি অথবা হচ্ছে যে আপনার তিব্বত, দুইটাকেই হচ্ছে আপনি পৃথিবীর ছাদ বলতে পারবেন। তো এই তিব্বতের একজন হচ্ছে ধর্মীয় নেতা থাকেন, তিব্বতের ধর্মীয় নেতার একটা পদবি আছে, সেই পদবীর নাম হচ্ছে দালাই লামা। তবে দালাই লামা কিন্তু কোনো পার্সনের নাম না, এটা হচ্ছে একটা পোস্টের নাম বা একটা পদবীর নাম। যিনি বর্তমানে এই দালাই লামার দায়িত্ব পালন করছেন তার নাম হচ্ছে তেনজিন গ্যাতসো। তো চলেন আমরা হচ্ছে রিক্যাপ করে আসি, আমরা কি কি জিনিস হচ্ছে এতক্ষণ ধরে শুনলাম। আমরা শুরু করেছি হচ্ছে চীন দেশ থেকে। চীনে হচ্ছে আমরা দেখলাম বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ, বিশ্বের রপ্তানিতে প্রথম দেশ হচ্ছে চীন, আমদানিতে দ্বিতীয় হচ্ছে চীন। তেল আমদানিতে প্রথম চীন, বিশ্ব অর্থনীতি চীন অবস্থান দ্বিতীয়। চীনের পূর্ব নাম ক্যাথা এবং বেইজিং এর পূর্ব নাম ছিল পিকিং। চৈনিক সভ্যতায় আমরা দেখলাম যে চীনের বিখ্যাত দার্শনিক ছিলেন লাও তছে, এবং সব থেকে প্রভাবশালী দার্শনিক ছিলেন হচ্ছে কনফুসিয়াস। ঘড়ির উৎপত্তি হয় চীনে, মহাপ্রাচীর, আইডিওগ্রাফ এগুলোর উৎপত্তি হয় হচ্ছে চীনে। চীনের সাথে টোটাল 14টা দেশের হচ্ছে সীমানা রয়েছে পৃথিবীতে, যা হচ্ছে সর্বোচ্চ। চীন এবং রাশিয়ার সাথে সর্বোচ্চ 14টা দেশের করে সীমানা রয়েছে। সংখ্যাগুলোর সাথে হচ্ছে হান জাতি প্রাচীন চীনের বিখ্যাত সমন্বয়ক ছিলেন, এবং দার্শনিক ছিলেন হচ্ছে সানজু বা সুনজু। চীনা রাজবংশের সবচেয়ে পুরাতন রাজবংশ হচ্ছে শাং রাজবংশ, এবং চীনের রাজাদের হচ্ছে সন অফ গড বলা হয়। সান ইয়াত সেন প্রজাতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি রিপাবলিক অফ চায়নার প্রতিষ্ঠাতা। পরবর্তীতে 1949 সালের 1 অক্টোবর হচ্ছে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব হয়, এই বিপ্লবের নেতৃত্ব দেন মাও সেতুং, এবং তিনি গণপ্রজাতন্ত্রী চায়না বা পিপলস রিপাবলিক অফ চায়না তিনি প্রতিষ্ঠা করেন। এবং এই তার প্রতিষ্ঠা করে তিনি হচ্ছে চিয়াং কাইশেককে উৎখাত করেন। চিয়াং কাইশেক তাইওয়ানে পালিয়ে যান, এবং সেখানে তিনি রিপাবলিক অফ চায়না নামে সরকার গঠন করেন। তো 1971 সাল পর্যন্ত জাতিসংঘে তাইওয়ানই হচ্ছে চীনের প্রতিনিধিত্ব করত।
পরবর্তীতে একটা ভোটাভুটি হয় 1971 সালে, এবং তাইওয়ান এই জাতিসংঘ থেকে বের হয়ে যায়, এবং মেইন চায়না বা পিআরওসি তারা হচ্ছে জাতিসংঘের চীনের যেই সদস্যপদ তারা হচ্ছে সেটার প্রতিনিধিত্ব করা শুরু করে। তো তাইওয়ান এবং চীনকে নিয়ে যুক্তরাষ্ট্রের যে পলিসি সেটার নাম হচ্ছে ওয়ান চায়না পলিসি, আর চায়নার যে পলিসি তাইওয়ান নিয়ে সেটার নাম হচ্ছে ওয়ান চায়না প্রিন্সিপাল। তো যখন 1949 সালে সমাজতান্ত্রিক বিপ্লবটা হইলো, তারপর থেকে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চায়নার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, এবং তাদের এই সম্পর্ক খারাপ ছিল 1971 সাল পর্যন্ত। পিং পং ডিপ্লোমেসির মধ্য দিয়ে এই দুই দেশের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক হয়েছিল। তো যুক্তরাষ্ট্রের ওয়ান চায়না পলিসি এবং এবং চীনের হচ্ছে ওয়ান চায়না প্রিন্সিপাল। শতফুল ফুটতে দাও, লেট এ 100 ফ্লাওয়ার্স ব্লুম, এটা হচ্ছে মাও সেতুকের একটা আম, নীতি। গ্রেটলি ফরওয়ার্ড, এটাও মাও সেতুকের একটা নীতি। তারপরে আমরা দেখলাম সাংস্কৃতিক বিপ্লব, এটাও মাও সেতুকের একটা বিপ্লব ছিল 1966 সালে, যেটা সংগঠিত হয়েছিল। তিয়েনআনমেন স্কোয়ার আন্দোলন, এটা তিনআনমেন, এটা হচ্ছে বেইজিং এর একটা জায়গা। প্রেসিডেন্ট হচ্ছেন শি জিনপিং, তিনি আজীবন ক্ষমতা থাকতে পারবেন। আইনসভা ভবনের নাম হচ্ছে গ্রেট হল অফ দ্য পিপল, তবে আইনসভার নাম হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস। টোটাল পদ সংখ্যা হচ্ছে, আসন সংখ্যা হচ্ছে 2977, এবং এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পার্লামেন্ট। ম্যাকাও এবং হচ্ছে হংকং, এই দুটো দেশে ওয়ান কান্ট্রি টু সিস্টেম হচ্ছে চালু আছে। ম্যাকাও ছিল পর্তুগালের দখলে, আর হংকং এটা হচ্ছে ব্রিটিশদের দখলে ছিল। এরপরে আমরা দেখলাম উইঘুর মুসলিম, যারা হচ্ছে জিনজিয়াং প্রদেশে বাস করে। জিনজিয়াংকে ইস্ট তুর্কিস্তান বা পূর্ব তুর্কিস্তান নামেও ডাকা হয়ে থাকে। তিব্বত হচ্ছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল। এখানে বছরের বেশি ম্যাক্সিমাম সময় খুব প্রচন্ড ঠান্ডা থাকে, মানুষজন আসতে পারে না, এই কারণে এটাকে নিষিদ্ধ দেশ নামে ডাকা হয়। রাজধানী হচ্ছে লাসা, পৃথিবীর ছাদ বলা হয় তিব্বতকে। দালাই লামা, এটা হচ্ছে তিব্বতের ধর্মীয় নেতার পদ বা পদবি, এবং বর্তমান যিনি এই পদবিতে বা দায়িত্ব পালন করছেন তার নাম হচ্ছে তেনজিন গ্যাতসো। ওকে, এরপর আসেন আমরা দেখবো ওয়ান বেল্ট ওয়ান রোড। ওয়ান বেল্ট ওয়ান রোড এইটা হচ্ছে আপনার একটা চীনের একটা প্রকল্প। মূলত প্রাচীনকালে চীন থেকে ইউরোপ পর্যন্ত একটা রুট ছিল, যে রুট দিয়ে আসলে সিল্কের ব্যবসা হতো, রেশমের ব্যবসা হতো। তো চীন আবারও এই পথটাকে রেজুভিনেট করতে চাইছে, পুনর্জাগরিত করতে চাইছে, এবং এইটার শুরুতে তারা নাম দিয়েছিল ওয়ান বেল্ট ওয়ান রোড, বা সংক্ষেপে হচ্ছে ওবর। তো পরে ওবর নামটা চেঞ্জ করে বিআরআই বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই নামটা রাখা হয়। এই ওবর প্রকল্প প্রথম ঘোষণা করেছেন 2013 সালে প্রেসিডেন্ট শি জিনপিং, তিনি হচ্ছে কাজাখস্তান সফরে গিয়েছিলেন, সেইখানে তিনি হচ্ছে এই ঘোষণাটা দিয়েছিলেন। বর্তমানে এই ওবরের অফিসিয়াল নাম হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সংক্ষেপে হচ্ছে বিআরআই, এবং এটাকে শি জিনপিং এর মেজর কান্ট্রি ডিপ্লোমেসির কৌশল হিসেবেও মনে করা হচ্ছে। চীনের এই মহাপরিকল্পনায় টোটাল 5টা অগ্রাধিকার আছে। কি কি অগ্রাধিকার এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, নাইস টু নো। পলিসি কোঅর্ডিনেশন, ইনফ্রাস্ট্রাকচার কানেক্টিভিটি, আনইম্পেডেড ট্রেড, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেশন, এবং হচ্ছে কানেক্টিং পিপল। বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভের দুইটা মূলত রুট আছে, একটা হচ্ছে স্থলপথ এবং আরেকটা হচ্ছে জলপথ। স্থলপথের নাম হচ্ছে ইকোনমিক বেল্ট, এবং জলপথের নাম হচ্ছে মেরিটাইম রোড। এই স্থলপথ এবং জলপথ দুইটাই হচ্ছে চীন থেকে শুরু হয়েছে, এবং এই শেষ হয়েছে ইউরোপে গিয়ে। এখানটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 48-এ আসলে আসছিল যে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ টোটাল কয়টা মহাদেশ বা কোন কোন মহাদেশকে যুক্ত করেছে। এখন আপনি যদি একটু ম্যাপ দেখেন, দেখেন এখানে শুরু হয়েছে এশিয়া থেকে, এশিয়া থেকে শুরু হয়ে এখানে টাচ করেছে আফ্রিকাকে, আফ্রিকাকে টাচ করে এটা গিয়েছে হচ্ছে ইউরোপে। তাহলে উত্তর হচ্ছে এশিয়া, আফ্রিকা এবং হচ্ছে ইউরোপ মহাদেশকে, এই তিনটা মহাদেশকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যুক্ত করেছে। তাহলে এটা এটা হচ্ছে একটা বুঝে প্রশ্ন করার মতো, বুঝে আনসার করার মতো প্রশ্ন ছিল। কিন্তু এখানে কোনো কিছু লাগবে না। এই প্রকল্পটার আওতায় টোটাল 6টা ইকোনমিক করিডোর আছে, তবে সবগুলো ইকোনমিক করিডোর চালু হয় নাই, কেবল একটা ইকোনমিক করিডোরই এখন পর্যন্ত চালু হয়েছে, এবং সেটা ফাংশনাল আছে। এই ইকোনমিক করিডোরটার নাম হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, বা সংক্ষেপে সিপিইসি। এই সিপিইসির আন্ডারে পাকিস্তানের একটা বন্দর হচ্ছে যুক্ত, সেই বন্দরের নাম হচ্ছে গাওদার বন্দর। ঠিক আছে, তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে গাওদার বন্দর এটা এটা কোন দেশে অবস্থিত, বা গাওদার বন্দর এটা কোন ইকোনমিক করিডোরের সাথে যুক্ত। তাহলে উত্তর হবে সিপিইসির সাথে হচ্ছে যুক্ত, এবং গাওদার বন্দর পাকিস্তানে অবস্থিত। বাংলাদেশকে নিয়েও চীনের একটা ইকোনমিক করিডোর করার প্ল্যান আছে, এবং এই প্ল্যানটার নাম হচ্ছে বাংলাদেশ চায়না ইন্ডিয়া মায়ানমার ইকোনমিক করিডোর, বা সংক্ষেপে বিসিআইএমইসি। যদিও এই বিসিআইএমইসি কখনো আলোর মুখ দেখবে কিনা এটা আসলে এখনো শিওর না, কারণ এখানে ইন্ডিয়া কখনোই চীনের সাথে মিলেমিশে এটা করবে না। অবশ্য করতেও পারে, কারণ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী যখন যুক্তরাষ্ট্র থেকে একটা ধাক্কা খেলেন,
গলা ধাক্কা খেলেন, তখন তিনি চীনের সাথে গিয়ে গলা মিলানোর চেষ্টা করেছেন, যদিও চীন খুব একটা গুরুত্ব আসলে দেয় নাই। তো ভবিষ্যতে আসলে চীন গুরুত্ব দিবে কিনা, এটা আসলে নির্ভর করছে, কারণ চীনের সাথে ইন্ডিয়ার অনেকগুলো ইস্যু নিয়ে ঝামেলা আছে, একটা দুইটা ইস্যু না, অনেকগুলো ইস্যু নিয়ে ঝামেলা আছে। তাহলে আমরা এটা যেটা করতে পারি যে এখানে BCIMEC করিডোর, এটা হচ্ছে বাংলাদেশের সাথে, এখানে বাংলাদেশ হচ্ছে এই করিডোরের সাথে যুক্ত। তো 2016 সালে কিন্তু এই শি জিনপিং তিনি বাংলাদেশ সফরে আসছিলেন, এবং তার সফরের মেইন উদ্দেশ্যটাই ছিল যে বাংলাদেশকে BRI প্রকল্পতে যুক্ত করা। তো বাংলাদেশ 2016 সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ হচ্ছে এই BRI প্রকল্পতে যোগদান করেছিল। 9 ড্যাশ লাইন, চীন যেহেতু খুব একটা ডমিনেটিং এখন ইন্টারন্যাশনাল প্লেয়ার, সুতরাং সে সবকিছুতেই আসলে ডমিনেট করতে চায়। চীনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সাগর হচ্ছে সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগর, এবং এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সাগর। তো এই সাউথ চায়না সিতে নিজের আধিপত্য বিস্তার করার জন্য সে সাউথ চায়না সি এর ম্যাপের মধ্যে 9টা এরকম ড্যাশ লাইন দিয়েছে, এই ড্যাশ লাইনগুলো দিয়ে সে তার নিজের এরিয়া বুঝিয়েছে যে এই সাউথ চায়না সি এর মধ্যে এই এরিয়াগুলো আমার। কিন্তু এখানে আশেপাশে অনেকগুলো দেশ আছে যেখানে আহ, এই এই লাইনটা এই লাইনটা হচ্ছে যেই দেশের সীমানা, সমুদ্র সীমানাটা আসলে ক্রস করেছে। তো এই লাইনগুলোকে বলা হয় 9 ড্যাশ লাইন, এবং এটা হচ্ছে সাউথ চায়না সিতে অবস্থিত। এবং এখানে ভিয়েতনাম, ফিলিপাইন, ব্রুনেই, মালয়েশিয়া, এগুলোর সাথে হচ্ছে চীনের বিরোধ আছে। তাহলে এখানে আপনি জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে 9 ড্যাশ লাইন এটা কার এবং কোন জায়গাতে অবস্থিত। 9 ড্যাশ লাইন এটা হচ্ছে চীনের, এবং এটা হচ্ছে সাউথ চায়না সিতে অবস্থিত। এখানে বিস্তারিত দেওয়া আছে, পড়লে বুঝবেন। এরপর আসেন মুক্তার মালা নীতি বা স্ট্রিং অফ পার্লস। স্ট্রিং অফ পার্লস বা মুক্তার মালা নীতি, এইটার ব্যাপারটা হইলো যে চীন এই ভারত মহাসাগর এবং হচ্ছে যে সাউথ চায়না সি, এই অঞ্চলটাতে আধিপত্য বিস্তার করার জন্য সে কিছু পয়েন্ট ঠিক করেছে, কিছু আহ, বন্দর ঠিক করেছে, যেখানে তার যুদ্ধ জাহাজগুলো হচ্ছে ফুয়েল নিতে পারবে, এমনকি তার যে সাবমেরিনগুলো আছে সেগুলো এখানে ফুয়েল নিতে পারবে। তো এই বন্দরগুলোর মধ্যে কয়েকটা বন্দর আছে, যেমন এখানে এই যে আহ, মায়ানমারের সিত্তে পোর্ট আছে, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর আছে, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর আছে, যেটা হচ্ছে চীন 99 বছরের জন্য লিজ নিয়ে নিয়েছে। তো এই ধরনের যে বন্দরগুলো আছে সেগুলোকে যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া তারা কিছু ডট দিয়ে তারা ডিনোট করেছে, এবং এই ডটগুলো তারা যখন কানেক্ট করেছে তখন সেটা দেখতে অনেকটা মুক্তার মালার মতো লাগছে। মুক্তার মালা কেমন, এই যে দেখেন, এটা হচ্ছে একটা, যদি এই সুতা হয় তাহলে সুতার মধ্যে এরকম ছোট ছোট মুক্তার পুঁতি অ্যাড করা যায়, তখন এটা একটা মুক্তার মালার মতো দেখা যায়। ঠিক তেমনি ভাবে এই ডটগুলোকে যুক্ত করলেও সেটা একটা মুক্তার মালার মতো লাগে, এই কারণেই এটাকে বলা হয় স্ট্রিং অফ পার্লস। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে, যে স্ট্রিং অফ পার্লস এটা এটা কোন দেশের সাথে হচ্ছে সম্পর্কযুক্ত? তাহলে উত্তর হবে যে চীন। আবার এটা যদি বলা হয় যে চীন যদি অপশন না থাকে, সেক্ষেত্রে অপশনে থাকবে ভারত অথবা হচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা চীন থেকে চলে যাব হচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া, এই উত্তর কোরিয়ার নামটা খুব সুন্দর, গণতান্ত্রিক গণপ্রজাতান্ত্রিক কোরিয়া। দেখছেন নামটা কি সুন্দর। কিন্তু নর্থ কোরিয়া মানেই তো আমরা চিনি, নর্থ কোরিয়া হচ্ছে একটা বৃহৎ রাষ্ট্র বা বিগ স্টেট। বৃহৎ রাষ্ট্র মানে কি? বৃহৎ রাষ্ট্র মানে হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে যে রাষ্ট্রটা যত বেশি শক্তিশালী, নট তার আকৃতি কত ওইরকম না, আয়তন কত ওইটা না, তার সামরিক শক্তি কেমন সেটা অনুযায়ী একটা দেশকে বৃহৎ দেশ নাকি ক্ষুদ্র দেশ এটা ডিনোট করা হয়। তো নর্থ কোরিয়া আয়তনের দিক থেকে ছোট্ট একটা দেশ হলেও এটা কিন্তু একটা শক্তিশালী দেশ, এবং এটা হচ্ছে বৃহৎ রাষ্ট্র, কারণ সে আন্তর্জাতিকভাবে তার ভালোই ফায়ার পাওয়ার আছে, সামরিক শক্তি দেশে আছে, বিশেষ করে তার নিউক্লিয়ার উইপন আছে, নিউক আছে। তো উত্তর কোরিয়া এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1948 সালে। মূলত এই উত্তর কোরিয়া এবং নর্থ কোরিয়া এটা হচ্ছে একটা পেনিনসুলা। পেনিনসুলা মানে কি? পেনিনসুলা মানে হচ্ছে উপদ্বীপ। পেনিনসুলা মানে হচ্ছে উপদ্বীপ। উপদ্বীপ মানে কি? উপদ্বীপ মানে হচ্ছে যেই স্থলভাগের 3 দিক থেকেই হচ্ছে জল থাকে, ঠিক আছে? যেই স্থলভাগের 3 দিক থেকে জলভাগ থাকে, একদিক থেকে স্থলভাগ থাকে, সেটাকে বলা হয় হচ্ছে পেনিনসুলা। তাহলে এইখানে তাহলে এইখানে এই যে এইটা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এটাকে বলা হয় কোরিয়ান পেনিনসুলা। তো এই কোরিয়ান পেনিনসুলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এটা জাপান দখল করে ফেলছিল। তো জাপান যখন এখান থেকে চলে যায়, জাপান যখন এখান থেকে আহ, তাড়িয়ে দেওয়া হয়, তখন এই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন সবাই আসলে এখানে চলে আসে। তখন এই নর্থ কোরিয়াতে ঘাঁটি গাড়ে হচ্ছে চীন প্লাস হচ্ছে সোভিয়েত ইউনিয়ন,
আর এই সাউথ কোরিয়াতে ঘাঁটি গাড়ে হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এরা। তো এই দুইটা জায়গাতে দুইটা বিপরীতমুখী আহ, দল যুক্ত হওয়ার কারণে দেখা যায় যে তাদের মধ্যে একটা আম, মনোমালিন্য শুরু হয়, এবং সেই মনোমালিন্য কিন্তু যুদ্ধে গড়িয়েছিল। দুই কোরিয়া 1945 সালে বিভক্ত হলেও পরবর্তীতে উত্তর কোরিয়া 1950 সালে তারা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে হামলা চালায়, দক্ষিণ কোরিয়া আক্রমণ করে, এবং শুরু হয়ে যায় দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধ। দুই কোরিয়ার মধ্যে এখন একটা সীমানা লাইন আছে, যে সীমানা লাইনটা দুই দেশই মেনে চলে। এই সীমানা লাইনটা হচ্ছে 38 ডিগ্রি সমান্তরাল রেখা, বা 38 ডিগ্রি প্যারালাল লাইন, বা 38তম সমান্তরাল রেখা। তো এই কোরিয়া যুদ্ধটা সমাপ্ত হয়েছিল জাতিসংঘের মাধ্যমে। জাতিসংঘের সাধারণ পরিষদের একটা স্পেশাল ক্ষমতা আছে, সেই ক্ষমতাটার নাম হচ্ছে ইউনাইটিং ফর পিস রেজলিউশন। ইউনাইটিং ফর পিস রেজলিউশন, এই ইউনাইটিং ফর পিস রেজলিউশনের মাধ্যমেই হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সমস্যার সমাধান হয়, এবং তারা আনুষ্ঠানিকভাবে 1953 সালে তারা যুদ্ধবিরতি কার্যকর করে। উত্তর কোরিয়া হচ্ছে পৃথিবীর অষ্টম দেশ যারা পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে, এটা হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল নিউজ। হ্যাঁ, এমনিতে কিন্তু বলা হয় ইসরায়েলেরও পারমাণবিক বোমা আছে এবং তারা পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু যদিও এটা কাগজে কলমে আসলে মিথ্যা, কিন্তু আসলে হচ্ছে সত্য। আসলে হচ্ছে সত্য, মানে মানুষ বলে এটাকে মিথ্যা, কিন্তু কাগজে কলমে আসলে এটাই সত্য যে ইসরায়েলেরও নিউক আছে বা নিউক্লিয়ার পাওয়ার আছে। এরপর আসেন দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল, এবং কোরিয়া প্রজাতন্ত্র হচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকারি নাম। এবং কোরিয়া বললে আমরা সাধারণত এখন বিটিএস দের বুঝে থাকি। তো প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং হচ্ছে বর্তমান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। বাসভবনের নাম হচ্ছে ব্লু হাউস। এই হচ্ছে সেই মিলিটারি ডিমার্কেশন লাইন, এই যে এটা এটা হচ্ছে সেই মিলিটারি ডিমার্কেশন লাইন। মিলিটারি ডিমার্কেশন লাইন হচ্ছে দুই কোরিয়াকে বিভক্ত করেছে, এবং এটা হচ্ছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত সীমারেখা, এবং এই সীমারেখাটা 38 ডিগ্রি প্যারালাল লাইন বা 38 ডিগ্রি সমান্তরাল রেখায় হচ্ছে অবস্থিত। এরপরে আসেন নর্দার্ন লিমিট লাইন। এই যে মিলিটারি ডিমার্কেশন লাইন, এটা হচ্ছে স্থলভাগে দুই কোরিয়ার মাঝখানের সীমানা। আর এই যে নর্দার্ন লিমিট লাইন, সেটা হচ্ছে পিত সাগরে এই দুইটা দেশের মধ্যে সীমারেখা। কোরিয়া প্রণালী, এই প্রণালীটা খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো। জাস্ট এটা মাথায় রাখবেন যে জাপান এবং কোরিয়ার মাঝখানে হচ্ছে একটা চিপা গলি আছে, এই চিপা গলিটার নাম হচ্ছে কোরিয়া প্রণালী। জাস্ট এতটুকু জানলে চলবে যে কোরিয়া প্রণালীটা কোন দুটো দেশকে পৃথক করেছে, একদিকে জাপান এবং আরেকদিকে হচ্ছে কোরিয়া। পানমুনজাম, পানমুনজামের আরেক নাম হচ্ছে শান্তিগ্রাম। শান্তিগ্রাম নাম দেওয়া হয়েছে কেন? কারণ হচ্ছে দুই কোরিয়ার মধ্যে যদি কোনো মনোমালিন্য তৈরি হয় এবং দুই কোরিয়া যদি তাদের মনোমালিন্যটাকে সমাধান করতে চায়, তাহলে তারা এই পানমুনজামে এসে সেটা সমাধান করার চেষ্টা করে। সানশাইন পলিসি, এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া অনেকবার বহুভাবে বিভিন্নভাবে চেষ্টা করেছে যে কিভাবে আসলে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক ভালো করা যায়। তো এরই একটা পদক্ষেপ হিসেবে দক্ষিণ কোরিয়া একটা পলিসি ঘোষণা করে, যেটার নাম ছিল সানশাইন পলিসি। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে সানশাইন পলিসি এটা কোন দেশের গৃহীত পদক্ষেপ? কোন দেশের গৃহীত পদক্ষেপ? তাহলে উত্তর কিন্তু হবে দক্ষিণ কোরিয়ার গৃহীত পদক্ষেপ হচ্ছে সানশাইন পলিসি। আচ্ছা, আমরা একবার রিক্যাপ করবো একটু পরে। জাপানে আমরা চলে যাব। জাপানে জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ, কারণ জাপানে হচ্ছে প্রচুর ভূমিকম্প হয়, এবং জাপানের সূর্য উদয়ের দেশও বলা হয়, কারণ জাপানে হচ্ছে সবার প্রথম হচ্ছে আপনার ইয়া হয়, প্রথম হচ্ছে সূর্য উদিত হয়, বা এটার যে আপনার কি বলে, এটার যে আহ, সবার পূর্ব দিকে অবস্থিত, এবং ধরে নেওয়া হয় যে তারাই প্রথম হচ্ছে সূর্য উদয়টা হচ্ছে দেখে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন জাপানের একটা দ্বীপ দেশ, এবং এই দ্বীপ দেশটা হচ্ছে কয়েকটা দ্বীপের সমন্বয়ে গঠিত। হ্যাঁ, এই দ্বীপটা হচ্ছে কয়েকটা দ্বীপের হচ্ছে সমন্বয়ে গঠিত। এই দ্বীপগুলোর মধ্যে রয়েছে প্রধান চারটা দ্বীপ: হনশু, কিয়োশু, হোক্কাইডো এবং হচ্ছে শুকোকু। তো এই আহ, দ্বীপগুলোর মধ্যে হচ্ছে হনশু দ্বীপে জাপানের রাজধানী টোকিও হচ্ছে অবস্থিত। জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও, এবং এটা হনশু দ্বীপে অবস্থিত। জাপানের সম্রাট আছেন, জাপানের সম্রাটের পদবি হচ্ছে মিকাডো, আর বর্তমান সম্রাটের নাম হচ্ছে নারুহিতো। প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শিগেরু ইশিবা, বর্তমান জাপানের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শিগেরু ইশিবা। পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। পিস স্ট্যাচু, পিস স্ট্যাচু এটা একটু গুরুত্বপূর্ণ আছে। জাপানে পৃথিবীর প্রথম জাপানের পৃথিবীর প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। যখন দেখা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কোনোভাবেই আত্মসমর্পণ করছে না, তখন জাপানকে
ডান্ডা মেরে ঠান্ডা করার জন্য যুক্তরাষ্ট্র জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটা ডিম ফেলে দেয়। ডিম না, মূলত হচ্ছে দুইটা ডিমাকৃতির বোমা ফেলে দেয়, পারমাণবিক বোমা। এবং এই বোমা ফেলার পরই হচ্ছে জাপান মোটামুটি ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা হলেও এই দুইটা পারমাণবিক বোমায় লাখ লাখ মানুষ মারা গিয়েছিল, এবং জাপানকে এটার জন্য প্রচুর সাফার সাফারার হতে হয়েছে। তো এই যে ট্র্যাজিক ঘটনা, এই ট্র্যাজিক ঘটনাকে স্মরণ করার জন্যই হচ্ছে জাপানের নাগাসাকিতে একটা শান্তি পার্ক স্থাপন করা হয়, এবং এই শান্তি পার্কেরই একটা স্ট্যাচু আছে, যে স্ট্যাচুর নাম হচ্ছে পিস স্ট্যাচু। পিস স্ট্যাচু, এই নামটা এক্সাক্ট নাম এটাই, নাম হচ্ছে পিস স্ট্যাচু। আবার এরকম একটা সিমিলার নামে আরেকটা জায়গাতেও হচ্ছে যে ভাস্কর্য আছে। সেই আরেকটা নাম হচ্ছে স্ট্যাচু অফ পিস। একটা হচ্ছে পিস স্ট্যাচু, একটা হচ্ছে স্ট্যাচু অফ পিস। এই স্ট্যাচু অফ পিসটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত। এটা দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত জাপানি দূতাবাসের ঠিক সামনে এই ভাস্কর্যটা স্থাপন করা হয়েছে। কেন? কারণ হচ্ছে জাপান এখন সভ্য দেশ আমরা দেখি, কিন্তু জাপান কিন্তু একসময় খুবই হচ্ছে ডেয়ারিং একটা দেশ ছিল। তারা চীন এবং দক্ষিণ কোরিয়াতে মানুষদের মোটামুটি কচুকাটা করেছে। তো এই দক্ষিণ কোরিয়াতে জাপানের যে নির্যাতন, এবং জাপানের যে নারীদের যে নির্যাতন, শিশুদের যে নির্যাতন, সেই নির্যাতনটাকে স্মরণ করার জন্যই হচ্ছে জাপানের সিউলে জাপানের দূতাবাসের সামনে হচ্ছে এই ভাস্কর্যটা স্থাপন করা হয়েছে, এবং এই ভাস্কর্যের নাম হচ্ছে স্ট্যাচু অফ পিস। তাহলে একটা হচ্ছে স্ট্যাচু অফ পিস, আর একটা হচ্ছে পিস স্ট্যাচু, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন, সেম না। শান্তি সংবিধান, জাপানের সংবিধানকে বলা হয় হচ্ছে শান্তি সংবিধান, ঠিক আছে? কারণ জাপানের সংবিধানে কোনো যুদ্ধ নাই। তারা বলছে যে আমরা কোনো আসলে হচ্ছে যুদ্ধ করব না, আমরা যুদ্ধ চাই না। তো এই কারণেই জাপানের সংবিধানটাকে শান্তি সংবিধান বলা হয়। এখান থেকে যেটা প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়, তাহলে উত্তর হবে জাপানের সংবিধানকে হচ্ছে শান্তি সংবিধান বলা হয়। কুরিল দ্বীপপুঞ্জ, এটা হলো জাপান এবং রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ, এবং এটা বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে। সেনকাকু, সেনকাকু দ্বীপপুঞ্জ হচ্ছে জাপান এবং চীনের মধ্যে কনফ্লিক্টের একটা জোন, এবং এই জোনটা হচ্ছে বর্তমানে জাপান জাপানের দখলে আছে। এরপর আসলে আমরা দেখবো হচ্ছে ইন্দো চায়না। গতকালকে আমরা ইন্দো চায়না দেখেছি। ইন্দো চায়না বলতে নর্মালি তিনটা দেশকে বোঝানো হতো, সেই তিনটা দেশ হচ্ছে ভিয়েতনাম, লাওস এবং হচ্ছে ক্যাম্বোডিয়া। কিন্তু বর্তমানে কিন্তু ইন্দো চায়না বলতে টোটাল পাঁচটা দেশকে বোঝানো হয়। সেই পাঁচটা দেশ হচ্ছে মায়ানমার, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম এবং হচ্ছে ক্যাম্বোডিয়া। থাইল্যান্ড কখনোই কারো উপনিবেশ ছিল না। থাইল্যান্ড অর্থ হচ্ছে মুক্তভূমি, এবং এটাকে শ্বেতহস্তির দেশ বলা হয়। বর্তমান রাজার নাম হচ্ছে মহাবাজি লঙ্কর্ণ। গোল্ডেন ট্রায়াঙ্গেল, এই গোল্ডেন ট্রায়াঙ্গেল হচ্ছে আপনার থাইল্যান্ড, লাওস এবং হচ্ছে মায়ানমারের মধ্যে অবস্থিত একটা জায়গা। এই যে এই জায়গাটায়, এইটা হচ্ছে মাদক উৎপাদনকারী অঞ্চল হিসেবে কুখ্যাত। এই অঞ্চলটাকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। তো এই গোল্ডেন ট্রায়াঙ্গেল কোন তিনটা দেশে অবস্থিত? থাইল্যান্ড, মায়ানমার এবং লাওসে অবস্থিত। থাইল্যান্ড এবং হচ্ছে যে এখানে আপনার এবং হচ্ছে কম্বোডিয়ার মধ্যে একটা হচ্ছে আপনার ঝামেলা হয়েছে, কয়দিন আগেই আমরা দেখেছিলাম। তো সেটা হচ্ছে আপনার সাম্প্রতিকে চলে আসবে, আমরা সেটা সাম্প্রতিক আলোচনা করব। গোল্ডেন ওয়েজ, এটা হইলো বাংলাদেশ, ভারত এবং নেপালের মধ্যে একটা রুট। মূলত এটা হচ্ছে শিলিগুড়ি যেই করিডোরটা আছে, চিকেন নেক নামে যেটাকে আমরা চিনি, সেইটা। এবং এটাও কিন্তু একটা মাদক পাচার এবং চোরাচালানের জন্য একটা খুব বিখ্যাত রুট। কারণ এখান থেকে খুব সহজে আপনি কয়েকটা দেশে মুভ করতে পারবেন। আপনি চাইলে ভুটান যেতে পারবেন এখান থেকে, আপনি চাইলে চীন যেতে পারবেন, ভারত যেতে পারবেন, আপনি তো ভারতে আছেনই, চাইলে বাংলাদেশে ঢুকতে পারবেন, চাইলে আপনি নেপালে ঢুকতে পারবেন। তাহলে এই অঞ্চলটার নাম হচ্ছে গোল্ডেন ওয়েজ। আরেকটা গোল্ডেন নামের আরেকটা হচ্ছে ফ্রেজ আছে, যেটার নাম হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। গোল্ডেন ক্রিসেন্টটা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এবং ইরানের একটা কমন গ্রাউন্ড আছে, কমন সীমান্ত আছে, সেই কমন সীমান্তটাকে বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট। এবং এই অঞ্চলটা হচ্ছে আফিম উৎপাদনকারী অঞ্চল হিসেবে খুবই খ্যাত বা কুখ্যাত। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মানুষদেরকে বলা হয় হচ্ছে জাভামেন। এবং ইন্দোনেশিয়াতে কয়েকদিন আগেই হচ্ছে যে আপনার একটা বাংলাদেশের মতোই হচ্ছে যে আন্দোলন হয়ে গিয়েছিল, আন্দোলন হয়েছে। তো এই আন্দোলনগুলো বা এই যে জিনিসগুলো আছে, সেগুলো আমরা আমরা দেখব হচ্ছে যে ইয়ার সময়, যখন আমরা সাম্প্রতিক পড়ব তখন আমরা হচ্ছে যে আমরা দেখব। ঠিক আছে, এরপরে আসেন আমরা হচ্ছে দেখব যে ইন্দোনেশিয়ার
রাজধানী হচ্ছে জাকার্তা, তবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা দিন দিন আসলে ডুবে যাচ্ছে বা হচ্ছে দেবে যাচ্ছে। তো এই কারণে ইন্দোনেশিয়ার রাজধানী অন্য একটা জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। এবং ইন্দোনেশিয়ার রাজধানী যে জায়গাটাতে সরিয়ে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়ার রাজধানী জাভার জাকার্তা থেকে বর্নিও দ্বীপ, যেটাকে পূর্ব কালিমান্তনা বলা হয়, সেইখানে হচ্ছে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং নতুন এই প্রস্তাবিত রাজধানীর নাম হচ্ছে নুসান্তারা। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম কি? রাজধানীর নাম হচ্ছে নুসান্তারা। পাম অয়েল উৎপাদনে ইন্দোনেশিয়া হচ্ছে প্রথম এবং মালয়েশিয়া হচ্ছে দ্বিতীয়। ইন্দোনেশিয়াতেই ইন্দোনেশিয়ার সাথেই হচ্ছে একটা ছোট্ট দেশ আছে, সেই দেশটার নাম হচ্ছে ইস্ট তিমুর বা হচ্ছে পূর্ব তিমুর, বা এটাকে তিমুর লিস্তে নামেও ডাকা হয়। মূলত এই ইস্ট তিমুর বা পূর্ব তিমুর এরা হচ্ছে আপনার পর্তুগিজদের কলোনি ছিল। এবং এরা নিজেদের স্বাধীনতা চাচ্ছিল ইন্দোনেশিয়া থেকে। পরবর্তীতে এখানে একটা গণভোট হয় এবং গণভোটের সিদ্ধান্ত হয় যে এখানে পূর্ব তিমুর আলাদা হয়ে যাবে। এবং এই পূর্ব তিমুর হচ্ছে এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ, তারা 2002 সালে হচ্ছে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে। সুন্দা প্রণালী, সুন্দা প্রণালীটা হচ্ছে এইখানে, এই যে এখানে ম্যাপটা আছে এই জায়গাটাতে একটা প্রণালী আছে, নাম হচ্ছে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালীর একটু নিচের দিকে নামলে আপনি আর একটা চিপাগুলি পাবেন, এটা হচ্ছে সুন্দা, যেটার নাম হচ্ছে সুন্দা স্ট্রিট। এই সুন্দা স্ট্রিট হচ্ছে একদিকে সে ভারত মহাসাগরকে যুক্ত করেছে আরেকদিকের জাভা সাগরের সাথে। আর এই সুন্দা প্রণালীর একদিকে হচ্ছে জাভা এবং আরেকদিকে হচ্ছে সুমাত্রা। এই যে হচ্ছে মালাক্কা প্রণালী। আর এই যে এইটা হচ্ছে আপনার আম, সুন্দা প্রণালী। এই যে এইটা হচ্ছে সুন্দা প্রণালী, আর এটা হচ্ছে আপনার জাভা প্রণালী। সরি, এটা হচ্ছে মালাক্কা প্রণালী। মধ্য এশিয়ার মধ্যে আমরা টোটাল 5টা দেশ দেখেছিলাম। সেই দেশগুলো হচ্ছে কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান এবং কিরগিস্তান। এই 5টা দেশ। এর মধ্যে যদি প্রশ্ন এরকম আসে যে আম, মুসলিম দেশ হিসেবে কোন দেশটা আয়তনে সব থেকে বড়, তাহলে উত্তর হবে কিন্তু কাজাখস্তান। কাজাখস্তান হচ্ছে মুসলিম দেশ, এবং মুসলিম দেশের মধ্যে আয়তনে সব থেকে বড় হচ্ছে কাজাখস্তান। ঠিক আছে। তো এই মধ্য এশিয়ার দেশগুলোর আহ, মুদ্রা রাজধানীগুলো মাঝে মধ্যে হচ্ছে পরীক্ষাতে আসে। এইগুলো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। বিশেষ করে হচ্ছে রাজধানী নামগুলোই আসে, মুদ্রা নাম খুব একটা আসে না এখান থেকে। তো কাজাখস্তান, এটার রাজধানী হচ্ছে আস্তানা। এখানে একটার রাজধানী আপনারা অলরেডি জানেন, যেটা হচ্ছে তাশখন্দ। উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে তাশখন্দ। তুর্কমেনিস্তানের রাজধানী হচ্ছে আশখাবাদ। তাজিকিস্তানের রাজধানী দুশানবে এবং কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশকেক। তো চলেন আমরা একটু রিক্যাপ করে আসি, আমরা কি কি জিনিস হচ্ছে এতক্ষণ ধরে পড়লাম। তাহলে এখানে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে আমরা এই বিআরআই প্রকল্প থেকে আমরা হচ্ছে রিক্যাপটা করব। তাহলে ওয়ান বেল্ট ওয়ান রোড, এটাকে এটাকে এখন বলা হচ্ছে বিআরআই। এটা আগে ছিল ওয়ান বেল্ট ওয়ান রোড। ওয়ান বেল্ট ওয়ান রোড সংক্ষেপ হচ্ছে ওবর ছিল, কিন্তু বর্তমানে আর এই নামটা ভ্যালিড না। বর্তমানে অফিসিয়াল নাম হচ্ছে বিআরআই বা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হচ্ছে চীনের একটা প্রকল্প, যেটা মূলত তারা প্রাচীন যেই কটন রুট বা সিল্ক রুট, সরি কটন রুট না, রেশম পথ, সেটাকে তারা আবার পুনরুজ্জীবিত করতে চাচ্ছে। এই যে যেখানে চীন থেকে একদম ইউরোপ পর্যন্ত একটা কানেকশন থাকবে। তো 2013 সালে হচ্ছে শি জিনপিং এটার ঘোষণা দেন। পরবর্তীতে আহ, এই এটার নামকরণ করা হয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। টোটাল 5টা প্রধান অগ্রাধিকার আছে। কি কি অগ্রাধিকার এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, পরীক্ষাতে আসবে না। এই সিল্ক রুটের 2টা ভার্সন আছে। একটা হইলো যে ইকোনমিক বেল্ট এবং আরেকটা হচ্ছে মেরিটাইম রোড। এবং এই ইকোনমিক বেল্ট এবং মেরিটাইম রোড দুইটাই হচ্ছে কিন্তু চীন থেকে শুরু হয়ে ইউরোপে গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ এই রোডটা বা এই রুটটা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপকে কানেক্ট করবে। তারপরে আমরা দেখলাম টোটাল 6টা ইকোনমিক করিডোর আছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বা এখন যেটা চালু আছে সেটা হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এরপরে আমরা দেখলাম হচ্ছে যে বাংলাদেশ চায়না ইন্ডিয়া মায়ানমার ইকোনমিক করিডোর বা সংক্ষেপে BCIMEC। যদিও এখানে যদি ইন্ডিয়া না থাকে সেক্ষেত্রে হবে বাংলাদেশ চায়না মায়ানমার করিডোর, ইকোনমিক করিডোর BCM। যদিও এটা হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এখন মায়ানমারে ঝামেলা। আহ,
বাংলাদেশও ঝামেলা, এবং এটা আসলে কতটুকু আলোর মুখ দেখবে সেটা আসলে সময়ই বলে দিবে। 9 ডেশ লাইন, এটা হচ্ছে চীনের দক্ষিণ চীন সাগরে অবস্থিত চীনের একটা অঞ্চল, যেটা যে জায়গাটাকে চীন নিজের বলে হচ্ছে দাবি করে ওই অঞ্চলটাকে। তারপরে আমরা দেখলাম হচ্ছে মুক্তার মালা নীতি, এটাও চীনের সাথে যুক্ত। উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া প্রতিষ্ঠা হয় 1948 সালে। দুই কোরিয়া বিভক্ত হয়ে গিয়েছিল 1945 সালে, এবং উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় 1950 সালে। এই সালটা খুব ইম্পর্টেন্ট, এই সালটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। এবং এই দুই কোরিয়ার মধ্যে হচ্ছে যে ঝামেলা মেটানোর জন্য জাতিসংঘ একটা রেজলিউশন পাশ করে 1951 সালে, একটা রেজলিউশন পাশ করে, এবং সেই রেজলিউশনের উপর ভিত্তি করে 1953 সালে যুদ্ধবিরতি কার্যকর হয়। অষ্টম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিউল, বর্তমান প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং, বাসভবন হচ্ছে ব্লু হাউস। দুই কোরিয়ার মধ্যে বিভক্তকারী সীমারেখা হচ্ছে মিলিটারি ডিমার্কেশন লাইন বা 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এবং এটা হচ্ছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত সীমানা। আর জলপথে এদের যে সীমানাটা সেটার নাম হচ্ছে নর্দার্ন লিমিট লাইন। কোরিয়া প্রণালী, কোরিয়া এবং জাপানের মাঝখানে অবস্থিত কোরিয়া প্রণালী। পানমুনজাম, দুই কোরিয়ার মাঝখানে অবস্থিত একটা গ্রাম, যে এটাকে শান্তিগ্রাম বলা হয়ে থাকে। যদি কোনো ঝামেলা হয় বা নিজেদের মধ্যে যদি কোনো কথাবার্তা আলাপ আলোচনা করার প্রয়োজন হয়, তাহলে এই দুই কোরিয়া এখানে এসে তারা আলাপ আলোচনা করে সম্পন্ন করার চেষ্টা করে। সানশাইন পলিসি হচ্ছে দক্ষিণ কোরিয়া গৃহীত একটা পলিসি, যে পলিসির মাধ্যমে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করেছিল দক্ষিণ কোরিয়া। জাপানের পূর্ব নাম নিপ্পন, ভূমিকম্পের দেশ বলা হয় কারণ প্রচুর ভূমিকম্প হয়। প্রধান দ্বীপ চারটা: হুনসু, কিউশু, হোক্কাইডো। হুনসু দ্বীপে হচ্ছে জাপানের রাজধানী টোকিও অবস্থিত। জাপানের সম্রাটের পদবি মিকাডো, বর্তমান সম্রাট নারুহিতো, বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। পিস স্ট্যাচু, এটা হচ্ছে নাগাসাকিতে অবস্থিত। আর স্ট্যাচু অফ পিস, এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত। জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়ে থাকে। কুরিল দ্বীপপুঞ্জ জাপান রাশিয়ার মধ্যে ঝামেলা দ্বীপপুঞ্জ, তবে বর্তমানে এই দ্বীপপুঞ্জটা হচ্ছে যা রাশিয়ার দখলে রয়েছে। সেনকাকু জাপান চীনের মধ্যে ঝামেলার দ্বীপ, কিন্তু এটা বর্তমানে জাপানের দখলে রয়েছে। ইন্দো চায়নার দেশ হচ্ছে বর্তমানে পাঁচটা: ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মায়ানমার এবং থাইল্যান্ড। কখনো উপনিবেশ ছিল না হলো থাইল্যান্ড, স্বায়ত্তশাসিত দেশ বলা হয় থাইল্যান্ডকে। গোল্ডেন ট্রায়াঙ্গল হচ্ছে মায়ানমার, লাওস এবং থাইল্যান্ডের মধ্যে একটা কমন গ্রাউন্ড, যেখানে মাদক উৎপাদনকারী অঞ্চল হিসেবে এটা কুখ্যাত। এরপর আমরা দেখলাম গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ক্রিসেন্ট। ইন্দোনেশিয়া বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, মানে মুসলিম সংখ্যা, হ্যাঁ, মুসলমানদের সংখ্যা বিবেচনায় হচ্ছে সব থেকে সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, মানে এখানে মুসলিমরা সংখ্যায় হচ্ছে অনেক বেশি। তারপরে আমরা দেখলাম হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তা থেকে এটা নুসান্তারাতে হচ্ছে সরিয়ে ফেলা হচ্ছে। পাম উৎপাদনে প্রথম ইন্দোনেশিয়া এবং দ্বিতীয় হচ্ছে মালয়েশিয়া। পূর্ব তিমুর এশিয়ার সর্বশেষ বা দক্ষিণ এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ, সরি, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ, বা হচ্ছে এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ। সুন্দা প্রণালী, এটা যুক্ত করেছে একদিকে ভারত মহাসাগর এবং আরেকদিকে যুক্ত করেছে জাভা সাগরকে। মালাক্কা প্রণালী আমরা গতকালকে দেখেছি। মধ্য এশিয়ার দেশগুলো হচ্ছে পাঁচটা দেশ এখানে দেখেছি: কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং হচ্ছে উজবেকিস্তান। তারপর চলেন আমরা দেখব হচ্ছে এগুলো কিছু প্রশ্ন আছে আপনাদেরকে হচ্ছে একটু পরের প্রশ্নগুলো করব। আমরা এখন চলে যাব আমাদের হচ্ছে পরবর্তী টপিকে। আমি একসাথে শেষ করে দিচ্ছি, একসাথে শেষ করে তারপরে হচ্ছে আপনাদের প্রশ্ন করব। আমরা এখন চলে যাব হচ্ছে মধ্যপ্রাচ্যে বা হচ্ছে মিডল ইস্টে আমরা চলে যাব। মিডল ইস্টে আমরা দেখব হচ্ছে আমরা দেখব আম, কয়েকটা দেশ মিডল ইস্টের। এই মিডল ইস্টের দেশগুলো আমরা গতকালকেই দেখেছিলাম যে কি কি দেশ এখানে আছে। এখানে রয়েছে ইরাক, ইরান, কুয়েত, কাতার, জর্ডান, ইয়েমেন, ইসরায়েল, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, সিরিয়া, লেবানন এবং হচ্ছে প্যালেস্টাইন। এই দেশগুলাই হচ্ছে আপনার এই দেশগুলাই হচ্ছে আহ মধ্যপ্রাচ্যের দেশ। হ্যাঁ, তো মধ্যপ্রাচ্যের এই দেশগুলা এক্সাক্ট সংখ্যা কত, এটা গতকালকে বলেছি যে এটার এক্সাক্ট কোনো সংখ্যা নাই, আপনারা জাস্ট মাথায় রাখবেন যে এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। তো মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর মধ্যে একটা জায়গা আছে যেটাকে বলা হয় অ্যারাবিয়ান পেনিনসুলা। পেনিনসুলা আপনাদেরকে একটু আগেই বলা হয়েছে, পেনিনসুলা মানে হচ্ছে উপদ্বীপ। একটা উপদ্বীপের তিন দিক থেকে হচ্ছে জলরাশি থাকে এবং একদিকে হচ্ছে স্থলভাগ থাকে। তো একদিকে স্থলভাগ এবং তিন দিকে হচ্ছে জলভাগ, এই ধরনের যে স্থলভাগ, সেটাকে বলা হয় হচ্ছে পেনিনসুলা। তো অ্যারাবিয়ান পেনিনসুলা বা এই পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগরের আশেপাশে যে দেশগুলো আছে, এখানে একটা
জোট আছে, এই জোটের নাম হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল বা সংক্ষেপে হচ্ছে জিসিসি। এই জিসিসির দেশ হচ্ছে টোটাল 6টা দেশ। এই 6টা দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত এবং হচ্ছে বাহরাইন। হ্যাঁ, এই 6টা দেশ হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য। অর্থাৎ এই যে অ্যারাবিয়ান পেনিনসুলা, অ্যারাবিয়ান পেনিনসুলার মধ্যে কেবল এখানে একটা দেশ আছে ইয়েমেন। এই ইয়েমেন দেশটা হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য না, আর বাকি সবগুলোই হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য। এই গালফ কোঅপারেশন কাউন্সিলের সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত। এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে পারস্য উপসাগরীয় দেশ। পারস্য উপসাগরীয় দেশ বলতে কোনটা বোঝায়? মূলত পারস্য উপসাগরের আশেপাশের যে দেশগুলো আছে সেই দেশগুলোকে বলা হয় পার্সিয়ান গালফ কান্ট্রিজ। পারস্য উপসাগরের আশেপাশে এখানে রয়েছে ইরান, এখানে রয়েছে ইরাক, এখানে হচ্ছে রয়েছে কুয়েত, কুয়েতের পরে এখানে সৌদি আরব, এখানে ছোট্ট একটা দেশ আছে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান। ঠিক আছে, তাহলে এই দেশগুলো হচ্ছে পারস্য উপসাগরীয় দেশ। ঠিক আছে, এই পারস্য উপসাগরীয় এই পারস্য উপসাগরীয় দেশগুলোর সংখ্যা হচ্ছে টোটাল 8টা। 8টা কিভাবে? জিসিসি ভুক্ত যে 6টা দেশ, ওই 6টা দেশ প্লাস হচ্ছে ইরাক এবং হচ্ছে ইরান, এই টোটাল 8টা দেশ নিয়ে হচ্ছে পারস্য উপসাগরীয় দেশগুলো গঠিত। এবার আসেন অ্যারাবিয়ান পেনিনসুলা। অলরেডি হচ্ছে অ্যারাবিয়ান পেনিনসুলা বলে ফেলেছি। অ্যারাবিয়ান পেনিনসুলা বলতে এখানে জিসিসি ভুক্ত যেই 6টা দেশ আছে, সাথে হচ্ছে ইয়েমেন, এই ইয়েমেন সহ হচ্ছে আপনার টোটাল 7টা দেশ হচ্ছে অ্যারাবিয়ান পেনিনসুলা। ঠিক আছে, তাহলে এই অ্যারাবিয়ান পেনিনসুলার দেশ হচ্ছে টোটাল 7টা। এখানে এক্সট্রা করে রয়েছে ইয়েমেন, তবে ইয়েমেন কিন্তু জিসিসির অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন, এইখানে খুব গুরুত্বপূর্ণ দুইটা প্রণালী আছে, আমরা এটা গতকালকে দেখেছি। প্রথমে আমরা এইখানে গুরুত্বপূর্ণ প্রণালীর মধ্যে প্রথম দেখেছি আমরা হরমুজ প্রণালী। এটা নিয়ে আমি আর এখন আলোচনা করছি না। এখন আমরা দেখব হচ্ছে যে মধ্যপ্রাচ্যের কিছু গুরুত্বপূর্ণ প্রাচীন সভ্যতা। মধ্যপ্রাচ্যের প্রাচীন সভ্যতার মধ্যে পৃথিবীর প্রথম সভ্যতা বা পৃথিবীর সব থেকে প্রাচীন যে সভ্যতাটা ছিল সেটার নাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এবং এই মেসোপটেমীয় সভ্যতা কিন্তু এই মধ্যপ্রাচ্যে আসলে গড়ে ওঠে। তাহলে এই মেসোপটেমীয় সভ্যতা এইটা হচ্ছে গড়ে উঠেছিল কোন কোন জায়গাকে কেন্দ্র করে? ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক এবং কুয়েত, এই অঞ্চলটাকে কেন্দ্র করে মূলত হচ্ছে মেসোপটেমীয় সভ্যতাটা গড়ে উঠেছিল। এবং এই মেসোপটেমীয় সভ্যতার মেসোপটেমীয় অর্থ হচ্ছে আপনার দুই নদীর মধ্যবর্তী অঞ্চল বা দুই নদীর মধ্যবর্তী ভূমি। দুই নদী বলতে বোঝানো হয় দজলা এবং হচ্ছে ফোরাত। দজলা নদীকে ইংরেজিতে বলা হয় টাইগ্রিস এবং ফোরাত নদীকে ইংরেজিতে বলা হয় ইউফ্রেটিস। এই ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীকে কেন্দ্র করে মূলত এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলটাকে কেন্দ্র করে মূলত হচ্ছে গড়ে উঠেছিল পৃথিবীর সব থেকে প্রাচীনতম সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা। এই কারণে এটাকে আহ মেসোপটেমীয় সভ্যতা বলা হয়, যেহেতু দুই নদীর মাঝখানে রয়েছে। তো মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে খ্রিস্টপূর্ব 5000 অব্দে হচ্ছে এটা গোড়াপত্তন হয়। এবং এই মেসোপটেমীয় সভ্যতা দুইটা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, টাইগ্রিস এবং হচ্ছে ইউফ্রেটিস। এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস দেখেন এই যে পয়েন্টটাতে এসে একসাথে মিলে গিয়েছে এবং এইখানে তারা একটা মিলিত প্রবাহ সৃষ্টি করেছে। এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর যে মিলিত প্রবাহ, এটাকে বলা হয় শাতিল আরব। শাতিল আরব, এটাকে বলা হয় শাতিল আরব। ঠিক আছে, মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীন সভ্যতা, এটা আমরা একটু আগেই দেখেছি। এটা হচ্ছে একটা সেচ নির্ভর সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা এটাকে হচ্ছে ফার্টাইল ক্রিসেন্ট বা অর্ধচন্দ্রাকৃতি উর্বর ভূমিও এটাকে বলা হয়ে থাকে। এখানে আমরা দেখব মূলত এই সভ্যতাগুলোর অবদান। তো মেসোপটেমীয় সভ্যতার টোটাল 4টা পর্যায়ে পর্যায়ে মেসোপটেমীয় সভ্যতাকে ভাগ করা যায়। একটা হচ্ছে সুমেরীয়, হচ্ছে ব্যাবিলনীয়, এসিরীয় এবং হচ্ছে ক্যালডীয়। এই 4টা পর্যায়ে হচ্ছে মেসোপটেমীয় সভ্যতাকে ভাগ করা যায়। তো শুরুতে আসেন সুমেরীয় সভ্যতা। মূলত এই সুমেরিয়া সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতার মধ্যে সব থেকে প্রাচীন সভ্যতা। পরীক্ষাতে যদি প্রশ্ন থাকে যে নিচের কোনটি সব থেকে প্রাচীন সভ্যতা, সেখানে যদি আপনি দেখেন সুমেরীয় সভ্যতার নামও আছে আবার মেসোপটেমীয় সভ্যতার নামও আছে, তাহলে আপনি অবশ্যই মেসোপটেমীয় সভ্যতাটা দাগাবেন। যদি মেসোপটেমীয় সভ্যতা না থাকে সেই ক্ষেত্রে আপনি সুমেরীয় সভ্যতা দাগাবেন। এটার অবস্থান ছিল ইরাকে। মূলত হচ্ছে সুমেরি নামক একটা জাতি এই সুমেরিয়ান সভ্যতা হচ্ছে গড়ে তুলেছিল। এই সুমেরীয় সভ্যতার অবদানগুলোর মধ্যে রয়েছে চাকা আবিষ্কার, জলঘড়ি আবিষ্কার, চন্দ্রপঞ্জিকা আবিষ্কার, পৃথিবীর প্রথম আইন কোড অফ উর নাম্মু, এটাও কিন্তু রচিত হয়েছে এই সুমেরীয় সভ্যতায়। এবং তারা
কিউনিফর্ম নামের একটা লিখন পদ্ধতির উদ্ভাবন করেছে। সুমেরীয় সভ্যতা কিউনিফর্ম লিখন পদ্ধতি দিয়েই একটা প্রাচীন পৃথিবীর সর্বপ্রাচীন লিপি, হ্যাঁ, যেটা এবং পৃথিবীতে আম, এই সর্বপ্রাচীন লিপি বলা হয় হচ্ছে কিউনিফর্মকে, এবং এই কিউনিফর্ম দিয়ে একটা বিখ্যাত মহাকাব্য লেখা হয়েছে যেটার নাম হচ্ছে গিলগামেশ। গিলগামেশ নিয়ে একটু কনফিউশন আছে যে গিলগামেশ আসলে কোন সভ্যতার অবদান। দেখেন, গিলগামেশটা রচনা শুরু হয়েছিল সুমেরীয় সভ্যতায়, কিন্তু গিলগামেশ সভ্যতার ফুল রচনা সম্পন্ন হওয়া বা এটা পুরো দমে সম্পন্ন হয়েছিল আসলে ব্যাবিলনীয় সভ্যতায়। এই কারণে গিলগামেশকে সুমেরীয় সভ্যতার অবদান বলে ধরা হয় না, গিলগামেশকে ব্যাবিলনীয় সভ্যতার অবদান বলেই ধরা হয়। ঠিক আছে, ওকে। এরপরে আসেন যে এই 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 যে এগুলো হচ্ছে কোড উন্নাম্য, এগুলো হচ্ছে কোড উন্নাম্য। এরপরে আমরা দেখবো হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতা এটা হচ্ছে সুমেরীয় সভ্যতার পরের সভ্যতা। এটার অবস্থান হচ্ছে ইরাক। এমোরাইট জাতি নামের একটা জাতি হচ্ছে এই ব্যাবিলনীয় সভ্যতা হচ্ছে গড়ে তুলেছিল, এবং এই ব্যাবিলনীয় সভ্যতাতেই হচ্ছে পৃথিবীর সব থেকে পুরাতন মানচিত্র, পৃথিবীর সব থেকে প্রাচীনতম মানচিত্র পাওয়া গিয়েছে এই সভ্যতার গাথুর শহরে। পৃথিবীর প্রথম লিখিত আইন, খেয়াল করবেন, পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণয়ন করা হয় এই ব্যাবিলনীয় সভ্যতায়, এবং এই আইনের দিক থেকে যিনি হচ্ছে অগ্রগণ্য ছিলেন তার নাম ছিল হাম্মুরাবি। হাম্মুরাবি, এবং তিনি যে আইনগুলো লিখেছিলেন বা সংকলন করেছিলেন সেই আইনগুলোকে বলা হয় কোড অফ হাম্মুরাবি। এইটা হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীন মানচিত্র যেটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতায় পাওয়া গিয়েছে। গিলগামেশ, এটা কিউনিফর্মে লিখিত একটা মহাকাব্য, কিন্তু এটা লিখা শুরু হয়েছিল, একটু আগেই বলেছি, লেখা শুরু হয়েছিল সুমেরীয় সভ্যতায়, কিন্তু এই লেখাটা পুরো কাজ, মূল গল্পগুলোকে অনুবাদ, হ্যাঁ, সমস্ত কিছু আসলে হয় ব্যাবিলনীয় সভ্যতায়। এই কারণে গিলগামেশকে ব্যাবিলনীয় সভ্যতার অবদান বলেই ধরা হয়। এরপরে আমরা দেখব হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা। মূলত আসুর নামের একটা জায়গায়, আসুর নামের একটা শহরকে কেন্দ্র করে এই অ্যাসিরীয় সভ্যতাটা গড়ে উঠেছিল, এবং এরা সামরিক রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল, কারণ এরা প্রথম প্রথম সভ্যতা হিসেবে এরা লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে শিখেছিল। এশীয় সভ্যতার আরো কিছু গুরুত্বপূর্ণ অবদান আছে। তারা পুরো বৃত্তকে প্রথম 360 ডিগ্রিতে ভাগ করে। এই অবদানগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এশীয় সভ্যতার মানুষ পৃথিবীকে প্রথম 360 ডিগ্রিতে ভাগ করে, এবং তারাই প্রথম পৃথিবীর বিভিন্ন অবস্থান নির্ণয়ের জন্য অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে পৃথিবীকে ভাগ করে, এবং তারা প্রথম ব্রোঞ্জেরও ভাস্কর্য কিন্তু তৈরি করে। ক্যালডীয় সভ্যতা এরপর আমরা দেখব। ক্যালডীয় সভ্যতা, এরা এই ক্যালডীয় সভ্যতাকে বলা হয় হচ্ছে নতুন ব্যাবিলনীয় সভ্যতা। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। এরকম পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ক্যালডীয় সভ্যতাকে কোন সভ্যতাকে নতুন ব্যাবিলনীয় সভ্যতা বলা হয়, তাহলে ক্যালডীয় সভ্যতাকে বলা হয় নতুন ব্যাবিলনীয় সভ্যতা। এই ক্যালডীয় সভ্যতার অবদানগুলো দেখেন, খুব ইম্পর্টেন্ট। সপ্তাহকে তারা 7 দিনে ভাগ করে। এখন যে আমরা 7 দিন গণনা করি সপ্তাহে, এটা তারাই প্রথম হচ্ছে ঠিক করেছিল। দিনকে তারা 12 জোড়া ঘন্টায় ভাগ করেছিল। আমরা এখন যে 24 ঘন্টা দিন দেখি, এখানে তাদের তাদের অবদান রয়েছে। এবং ক্যালডিওরা 12টা নক্ষত্রের সন্ধান পেয়েছিল, এবং এইখান থেকেই হচ্ছে টোটাল 12টা রাশি চক্রের সৃষ্টি হয়েছিল। এই ক্যালডীয় সভ্যতারই একজন রাজা ছিলেন সম্রাট নেবুচাঁদ নেজার। নেবুচাঁদ নেজারের স্ত্রী বা সম্রাজ্ঞী, তিনি হচ্ছে খুব বাগান করতে পছন্দ করতেন। হ্যাঁ, তার খুব বাগান করার শখ ছিল। তো এই কারণে তিনি এই স্ত্রীকে খুশি করার জন্য তিনি হচ্ছেন যে একটা ঝুলন্ত বাগান তৈরি করেন, হ্যাঁ, যেটাকে বলা হয় ব্যাবিলনের শূন্য উদ্যান। তাহলে ব্যাবিলনের শূন্য উদ্যান, এইটা হচ্ছে যে একটা প্রাচীন পৃথিবীর একটা সপ্তাশ্চর্যের মধ্যে একটা। তাহলে এটা কোন সভ্যতার অবদান? এটা হচ্ছে ক্যালডীয় সভ্যতার অবদান। নামটা ব্যাবিলনের হলেও কিন্তু অবদানটা হচ্ছে ক্যালডীয় সভ্যতার। এরপরে আসেন মধ্যপ্রাচ্যের আরেকটা সভ্যতা আমরা দেখব। এটা কিন্তু মেসোপটেমীয় সভ্যতার সাথে কানেক্টেড না। এটার নাম হচ্ছে ফিনিশীয় সভ্যতা। মূলত বর্তমানে এখন যেখানে লেবানন আছে, এই লেবাননের পাশে যেই সভ্যতাটা, এটাকে বলা হয় ফিনিশীয় সভ্যতা। তো ফিনিশীয় সভ্যতার মানুষজন এরা ধ্রুব তারা দেখে দিক নির্ণয় করতে পারত, এবং এরা জাহাজ নির্মাতা হিসেবে খুবই হচ্ছে সুপরিচিত ছিল। তারা আহ, বর্ণমালা উদ্ভাবন করে, এবং আধুনিক যে বর্ণমালা, এখন আমরা যে ABCD নামের যে আধুনিক বর্ণমালা দেখতে পাই, এই আধুনিক বর্ণমালাগুলোর কিন্তু উৎপত্তি হয়েছিল এই ফিনিশীয়দের হাত ধরে। এরপরে আসেন আমরা দেখব হচ্ছে পারস্য সভ্যতা। পারস্য সভ্যতা, এটা হচ্ছে যে আহ, বর্তমানের যে ইরান, এই ইরান হচ্ছে প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল।
হ্যাঁ, পার্সিয়ান সিভিলাইজেশন মানে হচ্ছে বর্তমানে যে ইরান, এটাকে আসলে বোঝানো হয়। পারস্য সভ্যতার অবদান ছিল আসলে বিশেষ করে দুইটা ক্ষেত্রে পারস্যদের অবদান অনস্বীকার্য। একটা হচ্ছে ধর্ম এবং আরেকটা হচ্ছে যে প্রশাসনিক ব্যবস্থা। তারা একটা নতুন ধর্ম তারা প্রবর্তন করেছিল, যেটার নাম ছিল জরথুস্ট্র। আর এমনিতে তারা হচ্ছে যে ধর্মীয় ক্ষেত্রে এবং দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা খুবই সুপরিচিত ছিল। এরপরে আসেন হিব্রু সভ্যতা। বর্তমানে যেখানে ইসরায়েল রয়েছে, এই ইসরায়েলের অধিবাসীরাই হচ্ছে হিব্রু। আসলে এটা কিন্তু একটা ভাষার নাম। হ্যাঁ, হিব্রু হচ্ছে আপনার একটা আহ, ভাষার নাম। এই হিব্রু ভাষাভাষী যে মানুষজন যে সভ্যতাটা হচ্ছে গড়ে তুলেছিল, সেই আহ, তাদেরকে বলা হয় হচ্ছে হিব্রু সভ্যতা। তো বর্তমানে যেখানে ইসরায়েল রয়েছে, ইসরায়েলের অধিবাসীরা মূলত হচ্ছে হিব্রুদের বংশধর। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে যে বর্তমানে এই হিব্রু সভ্যতা কোন জায়গাতে অবস্থান বা অবস্থিত। তাহলে উত্তর হবে হচ্ছে ইসরায়েল। এরপর আসেন আমরা দেখব হচ্ছে প্যালেস্টাইন সংকট। এই প্যালেস্টাইন সংকটটা শুরুটা হয় আসলে কোত্থেকে? দেখেন, আহ, এইখানে হচ্ছে এই প্যালেস্টাইন যে জায়গাটা, এটা একসময় অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। অটোমান সাম্রাজ্য যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা জার্মানির পক্ষে ছিল, তো অটোমান সাম্রাজ্য এবং জার্মান তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায়। হেরে যাওয়ার আগেই মোটামুটি বোঝা গিয়েছিল যে অটোমান সাম্রাজ্য আস্তে আস্তে আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। তখন আহ, যুক্ত যুক্তরাজ্য, ব্রিটেন, ফ্রান্স তারা মিলে একটা গোপন চুক্তি করেছিল। সেই চুক্তির নাম ছিল সাইক্স পিক চুক্তি। এই সাইক্স পিক চুক্তির মাধ্যমে তারা ঠিক করেছিল যে অটোমান সাম্রাজ্য যখন হেরে যাবে, ধ্বংস হয়ে যাবে, তখন অটোমান সাম্রাজ্যের অধীনে যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে কে কোনটা আসলে হচ্ছে দখল করবে। তখন এই চুক্তির মাধ্যমে ঠিক করা হয় যে প্যালেস্টাইনটা নিবে, বাট প্যালেস্টাইন কন্ট্রোল করবে হচ্ছে ব্রিটেন। এবং এটাই আসলে ছিল আপনার মধ্যপ্রাচ্য সংকটের শুরু। পরবর্তীতে পরবর্তীতে হচ্ছে যে একটা ঘটনা ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যে ঘটনাটার নাম আমরা বেলফোর ঘোষণা নামে চিনি। বেলফোর ঘোষণা হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটেনে হচ্ছে গ্লিসারলের প্রচুর অভাব দেখা দিল। গ্লিসারল দিয়ে বোমা টোমা বিস্ফোরক বানানো যেত। তো তখন ব্রিটেন এই গ্লিসারলের বিকল্প হিসেবে কোনটা ব্যবহার করা যায় এটার জন্য তারা আহ, সমাধান খুঁজছিল। তো এই সমাধান নিয়ে আসেন একজন ইহুদি বিজ্ঞানী, নাম হচ্ছে চিম ওয়াইজম্যান। তো চিম ওয়াইজম্যান তিনি হচ্ছে এসিটন আবিষ্কার করেন এবং এসিটনের এই গ্লিসারলের পরিবর্তে এসিটন ব্যবহার করে বিস্ফোরক পদার্থ বা এই ধরনের হাবিজাবি জিনিসপত্র ব্রিটিশরা বানাতে শুরু করে। তো ব্রিটিশরা তখন চিম ওয়াইজম্যানকে বলে যে তুমি কি পুরস্কার চাও, তুমি কি উপহার চাও? তখন চিম ওয়াইজম্যান বলে যে আমি নিজের জন্য কোনো উপহার চাই না, আমি আমার জাতির জন্য একটা আলাদা দেশ চাই, আলাদা একটা জায়গা চাই। তখন তৎকালীন সময়ে ব্রিটিশ পররাষ্ট্র সচিবের নাম ছিল জেমস আর্থার বেলফোর। এই জেমস আর্থার বেলফোর তখন ইহুদি সম্প্রদায়ের প্রধান নেতা বা একজন নেতা, নাম হচ্ছে ব্যারন রথচাইল্ড। এই রথচাইল্ডকে তিনি একটা চিঠি লেখেন যে ইহুদিরা যদি একটা আলাদা করে দেশ চায়, আলাদা করে রাষ্ট্র চায়, জায়গা চায়, তাতে যুক্তরাজ্য সবসময় সহায়তা করবে এবং যুক্তরাজ্য যাতে রাজি আছে। এই যে চিঠিটা, এই চিঠিটাকে বলা হয় বেলফোর ঘোষণা। এই হচ্ছে যে সেই চিঠি, এই যে বেলফোর ঘোষণা। এবং এই ঘোষণার পরপরই কিন্তু পুরো ইউরোপ থেকে ইহুদিরা দলে দলে গিয়ে প্যালেস্টাইনে নামা শুরু করে। প্যালেস্টাইনে তারা হচ্ছে ওইখানে গিয়ে ঘাঁটি কাটতে শুরু করে। এবং এরপরে আস্তে আস্তে তারা সেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়। এবং পরবর্তীতে জাতিসংঘ একটা প্রস্তাব পাশ করে, একটা রেজলিউশন পাশ করে। সেই রেজলিউশনটা ছিল ইউনাইটেড নেশনস রেজলিউশন 181। এটা কিন্তু 47 পরীক্ষাতে আসছে, 181। তো এই 181 প্রস্তাবের মাধ্যমে হচ্ছে 1948 সালে ইসরায়েল নামের একটা নতুন রাষ্ট্র মধ্যপ্রাচ্যে সৃষ্টি হয়। মূলত এটা আসলে আহ, বলা যেতে পারে যুক্তরাষ্ট্রের 51st স্টেট। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রেরই একটা এজেন্ট, হ্যাঁ, আর কিছুই না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এজেন্ট হচ্ছে ইসরায়েল। তাহলে এইখানে যে এই ঘটনাগুলো বললাম এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে জাতিসংঘের 181 নম্বর প্রস্তাব, এইটা। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে ইসরায়েল প্রতিষ্ঠিত হয় কবে? 1948 সালে হচ্ছে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। তো এই ইসরায়েল এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর আরব যে দেশগুলো আছে তারা এটাকে ভালোভাবে নেয় নাই এবং তারা এর বিরুদ্ধে আন্দোলন করে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে। তবে তাদের উদ্দেশ্য আসলে সৎ ছিল না। সৎ বলতে
তারা চেয়েছিল যে এখানে তো যে ইসরায়েলকে দখল করতে পারবে সেই আসলে এইটা ইসরায়েলটাকে নিয়ন্ত্রণ করবে। তো এই কারণে আরব দেশগুলো কেউ কারোর সাথে যোগাযোগ না করেই ইসরায়েলের সাথে যুদ্ধ করেছিল, কোনো সমন্বয় ছিল না। সমন্বয় না থাকার কারণেই ইসরায়েলকে যেহেতু ব্যাকআপ দিয়েছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল সব যুদ্ধে আসলে জয়ী হয়। তো প্রথম আরব ইসরায়েল যে যুদ্ধ, এখন পর্যন্ত বড় বড় 4টা যুদ্ধ হয়েছে আরব ইসরায়েলের মধ্যে। এর মধ্যে প্রথম যে যুদ্ধ, এটা হয় 1948 সালে। এবং এই প্রথম যুদ্ধেই জাতিসংঘ প্রথমবারের মতো শান্তিরক্ষী মিশন প্রেরণ করেছিল। যে শান্তিরক্ষী মিশনের নাম ছিল ইউনাইটেড নেশন ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন, বা সংক্ষেপে ইউএনটিএসও। এটা আমরা জাতিসংঘে বিস্তারিত পড়ব। এই আরব ইসরায়েল যুদ্ধে আরবরা হচ্ছে পরাজিত হয়েছিল। দ্বিতীয় যে আরব ইসরায়েল যুদ্ধ হয় সেটা হয় 1956 সালে। এই দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের কারণ ছিল সুয়েজ ক্যানেল বা সুয়েজ খাল। সুয়েজ খাল আমরা আফ্রিকা মহাদেশে বিস্তারিত পড়বো, জাস্ট এতটুকু জানেন যে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধটা হয়েছিল সুয়েজ ক্যানেলকে কেন্দ্র করে। এরপরে হচ্ছে তৃতীয় যুদ্ধ, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। এটা হয় হচ্ছে 1967 সালে। এই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের মেইন কারণ ছিল এখানে ইসরায়েল জেরুজালেমের আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দিয়েছিল। এই যুদ্ধের মেয়াদ ছিল অনলি 6 দিন। এবং এটা কিন্তু পরীক্ষাতে আসে যে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের মেয়াদ কয়দিন ছিল। এবং এই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধেই কিন্তু মিশরের সিনাই উপত্যকা ইসরায়েল দখল করে ফেলেছিল। এর পরবর্তীতে চতুর্থ যে আরব যুদ্ধটা হয় সেটার নাম হচ্ছে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ, বা হচ্ছে ইয়ম কিপুর যুদ্ধ। ইয়ম কিপুর যুদ্ধ মানে কি? ইয়ম কিপুর যুদ্ধ, ইয়ম কিপুর হচ্ছে এটা ইহুদিদের একটা দিবস। ইহুদিদের হচ্ছে যে একটা আপনার একটা সিরিমনি। এই সিরিমনিতেই হচ্ছে আরবরা ইসরায়েলকে হামলা চালায়, আহ, যুদ্ধ শুরু হয়ে যায়। তো এই ইয়ম কিপুর যুদ্ধের শেষ হয় হচ্ছে 1978 সালের ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে। একটু পরে আমরা দেখব ক্যাম্প ডেভিড চুক্তি। তো এই যুদ্ধে মিশর তার যে সিনাই উপত্যকা সেটা আবারও পুনরায় ইসরায়েল থেকে ছিনিয়ে আনার চেষ্টা করে। এবং আরবরা এই যুদ্ধে প্রথম তেল অস্ত্র ব্যবহার করে। তেল অস্ত্র মানে কি? তেল অস্ত্র মানে হচ্ছে যে আরবরা সম্মিলিতভাবে তেলের উৎপাদন কমিয়ে দেয় এবং পাশ্চাত্য দেশগুলোতে তেল বিক্রি বন্ধ করে দেয়। ক্যাম্প ডেভিড চুক্তি আমরা দেখব। আমরা দেখব এটা হচ্ছে যে আমরা যখন চুক্তিগুলো পড়বো তখন দেখব ক্যাম্প ডেভিড চুক্তি। বা এটা যখন আমরা আফ্রিকা পড়বো তখন ক্যাম্প ডেভিড চুক্তি আছে, আজকে না। জাস্ট এতটুকু মাথায় রাখেন যে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধটা সমাপ্তি হয়েছিল। এবং এই ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1978 সালে। এরপর আসেন প্যালেস্টাইন। প্যালেস্টাইনের রাজধানী হচ্ছে রামাল্লা। স্বাধীন প্যালেস্টাইনের স্বীকৃতিদানকারী প্রথম দেশ হচ্ছে আলজেরিয়া। 1988 সালে হচ্ছে তারা স্বীকৃতি প্রদান করেছিল স্বাধীন প্যালেস্টাইনকে। ফিলিস্তিন হচ্ছে দুই ভাগে বিভক্ত। একদিকে হচ্ছে পশ্চিম তীর, ওয়েস্ট ব্যাংক, আর দিকে হচ্ছে গাজা। আর এই এই যে হচ্ছে ম্যাপ, এটা হচ্ছে পশ্চিম তীর এবং এটা হচ্ছে গাজা সিটি। এই যে এটা হচ্ছে গাজা সিটি। আসলে আমাদের আফসোস হয় আমার মাঝে মধ্যে যে আমরা গাজাকে আমরা রক্ষা করতে পারছি না। বিশ্বের এত কোটি মুসলমান, মুসলমান বাদ দেন, এখানে তো মুসলমান না। এটা তো হচ্ছে যে শুধু যে মুসলমান বলেই হচ্ছে গাজা সিটির মানুষদের পাশে দাঁড়াইতে হবে, প্যালেস্টাইনের পাশে দাঁড়াইতে হবে, বাট কিন্তু ওরকম না। এখানে একজন মানুষ হিসেবে কেউ যদি আসলে মানুষ হয় তাহলে আসলে তার এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। কিন্তু আমরা আসলে কিছু করতে পারছি না। আমরা কি করতে পারতেছি? আমরা এখন এই তারা সেখানে একটা পরিস্থিতিতে আছে, আমরা কিছু করতে পারছি না, কিন্তু আমরা আমরা পড়াশোনা করি আর কি। আমরা তাদের নিয়ে পড়াশোনা করি। এই যে আমরা এখন এগুলো পড়তেছি কারণ আমাদের পরীক্ষার জন্য আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই কারণে আমরা এগুলো পড়তেছি। তো এটা আসলে মাঝে মধ্যে আসলে খুব খারাপ লাগে এই যে আহ, বিভিন্ন ভিডিও ছবি যখন সামনে আসে তখন হচ্ছে যে খুবই খারাপ লাগে। তো এখন আমার সামনে যদি কোনো ইসরায়েল প্যালেস্টাইনে হামলা চালাচ্ছে বা প্যালেস্টাইনের কোনো আক্রমণের প্যালেস্টাইনে কোনো আক্রমণের ছবি দেখলে আমি খুব দ্রুত স্কিপ করে ফেলি, কারণ আমি আমি হচ্ছে সহ্য করতে পারি না। আমার কাছে খুবই খারাপ লাগে। তো যাই হোক, আহ পশ্চিম তীর, এই পশ্চিম তীরে হচ্ছে পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে হচ্ছে আল ফাতা বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। আর গাজা সিটি বা গাজাতে হচ্ছে যা নিয়ন্ত্রণ, সেই দলটা হচ্ছে হামাস। তো এইখানে একটা টার্ম আছে যেটা হচ্ছে ইন্তিফাদা। মূলত যখন ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয় তখন থেকেই হচ্ছে যে আহ, প্যালেস্টাইনের প্যালেস্টাইনের মানুষজন এটার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে। তো 1987 সালে গণজাগরণ প্রথম
গণজাগরণের উৎপত্তি হয় এবং এটার নাম হচ্ছে ইন্তিফাদা, প্রথম ইন্তিফাদা। তারপরে দ্বিতীয় ইন্তিফাদা হয় 2000 থেকে 2005 সাল পর্যন্ত, আর এখন চলছে তৃতীয় ইন্তিফাদা। এই তারিখগুলো এগুলো পড়তে হবে না, হ্যাঁ, এই তারিখ, এগুলো এই তারিখ ফারিক পড়তে হবে না। আচ্ছা, এরপরে আসেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। এই পিএলও থেকেই পরবর্তীতে হচ্ছে ফাতা প্রতিষ্ঠিত হয়। পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে ইয়াসির আরাফাত। এটার সদর দপ্তর হচ্ছে পশ্চিম তীর ওরিয়েন্ট হাউস, রামাল্লাতে অবস্থিত। এবং হচ্ছে পিএলওর বর্তমান প্রধান হচ্ছে মাহমুদ আব্বাস আবু মাজেন নামে তিনি পরিচিত, সংক্ষেপে হচ্ছে মাহমুদ আব্বাস। ইউএনআরডব্লিউএ, ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট। এত বড় এব্রিভিয়েশন আপনার লাগবে না, যেটা লাগবে সেটা হচ্ছে এই ইউএনআরডব্লিউএ। দেখেন এটা কিন্তু পরীক্ষাতে এই এই অপশনটাও থাকবে, ইউএনআরএডব্লিউ, আনর, এভাবেও থাকতে পারে অপশন, ঠিক আছে। কিন্তু এটা এটা কিন্তু আঁকানো যাবে না, সঠিক উত্তর হচ্ছে ইউএনআরডব্লিউএ। এটা কি করে? এটা হচ্ছে ফিলিস্তিনি রিফিউজিদের জন্য সাহায্য করার মানবাধিকার যে এজেন্সি জাতিসংঘের নিয়োগপ্রাপ্ত, সেটার নাম হচ্ছে ইউএনআরডব্লিউএ, যেটা প্রতিষ্ঠিত হয় 1949 সালে। এরপরে আসেন আমরা দেখবো হচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের একটা দেশ হচ্ছে ইরান। তবে ইরানকে মধ্যপ্রাচ্যের দেশ বলা হলেও ইরানকে কিন্তু আরব দেশ বলা হয় না। ইরান কিন্তু অ্যারাবিয়ান কান্ট্রি নয়। ইরান হচ্ছে এশিয়ার একটা দেশ, এবং এটা আরব অঞ্চলের দেশ না। আরব অঞ্চল কোনগুলো সেগুলো আমরা দেখব সামনে। ইরানের রাজধানী হচ্ছে তেহরান। ইরানের এক সময় ইরানকে বলা হয়তো পারস্য, কিন্তু 1935 সালে ইরানের নামটা চেঞ্জ হয়ে পারস্য থেকে নাম হয় ইরান। ইরানে ইসলামী বিপ্লব হয়েছিল 1979 সালে। এই ইরানি ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে ইরানের রাজা শাহ পাহলভি, তার হচ্ছে পতন ঘটে, রাজতন্ত্রের হচ্ছে পতন হয়। এবং এই বিপ্লবটা করেছিলেন হচ্ছে যিনি, তার নাম হচ্ছে রুহুলুল্লাহ খোমেনি বা আয়াতুল্লাহ খোমেনি নামেও পরিচিত। তার মৃত্যুর পরে তার স্থলাভিষিক্ত হন যিনি, তার নাম হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনেই। এখন আমরা যাকে দেখতে পাই তার নামই হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনেই। দুটো নাম কিন্তু ভিন্ন, একটা হচ্ছে আয়াতুল্লাহ খোমেনি এবং আরেকটার নাম হচ্ছে আয়াতুল্লাহ খামেনেই। দুটোর নাম কিন্তু পার্থক্য আছে। তো এখানে এই যে এই তথ্যগুলো, এগুলো আসলে প্রয়োজন নাই, আপনি এতটুকু জানবেন যে 1979 সালে হচ্ছে ইরানে এই ইরানে আম, ইয়া হয়, ইরানে হচ্ছে আপনার ইসলামী বিপ্লব, ইসলাম বিপ্লব হচ্ছে ইরানে 1979 সালে। ইরানের ইরান এবং ইরাক, এই দুইটা দেশ হচ্ছে আপনার, এরা হচ্ছে একটা বাউন্ডারি শেয়ার করেছে। এই বাউন্ডারি গুলো, এই বাউন্ডারিটা হচ্ছে একসাথে শাতিল আরব নামে পরিচিত। হ্যাঁ, একটু আগেই হচ্ছে আপনারা দেখেছিলেন যে শাতিল আরব, শাতিল আরব হচ্ছে কোনটা? শাতিল আরব হচ্ছে আহ, টাইগ্রিস এবং হচ্ছে ইউফ্রেটিস, এই দুইটা নদীর মিলিত যে প্রবাহ, এটাকে বলা হয় শাতিল আরব। তো শাতিল আরব কিছু দূরে কিছু দূরে এসে সে হচ্ছে ইরান এবং ইরাকের বাউন্ডারি দিয়ে প্রবাহিত হয়েছে। তো এই শাতিল আরব নিয়ে কিন্তু ইরান এবং হচ্ছে ইরানের মধ্যে আহ, যুদ্ধ হয়েছে। এই যে দেখেন এই অঞ্চলটা, এই যে এই অঞ্চলটা হচ্ছে শাতিল আরব। ইরানের বন্দর, ইরানের কিছু বিখ্যাত বন্দর রয়েছে। বন্দরগুলোর মধ্যে রয়েছে আবাদান, বন্দর আব্বাস এবং চাবাহার। এই বন্দরগুলো হচ্ছে ইরানের বন্দর। এছাড়াও ইরানের হচ্ছে কিছু নিউক্লিয়ার সাইট আছে, এর মধ্যে রয়েছে নাতাঞ্জ, তারপরে হচ্ছে বুশেহর, হ্যাঁ, ফোর্দো, এগুলো হচ্ছে ইরানের নিউক্লিয়ার সাইট। তো এর মধ্যে যে ফোর্দো যে নিউক্লিয়ার সাইট, এটা হচ্ছে আপনার ইরানের কোম শহরে অবস্থিত। কোম, বাংলায় হচ্ছে কোম, এই প্রশ্নটা আসছিল এবার পরীক্ষাতে, যদিও সঠিক উত্তর ছিল না। কোম শহরে অবস্থিত। আর বাকিগুলোর মধ্যে হচ্ছে আপনার এই যে নাতাঞ্জ হচ্ছে ইস্পাহান প্রদেশে অবস্থিত, ইস্পাহান প্রদেশের অবস্থিত। আর বুশেহরটা হচ্ছে আপনার বুশেহর শহরে অবস্থিত। এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি ক্লাস। আমরা একটু রিকেপ করে আসি। আমি একটানে আসলে ক্লাস শেষ করে ফেলেছি, কারণ মাঝখানে কথাবার্তা বললে আসলে ক্লাস অনেক লম্বা হয়ে যায়। আমি একটু রিকেপ করে তারপরে আবার আপনাদেরকে প্রশ্ন করব, আপনার উত্তর করবেন। তো আমরা রিক্যাপটা করব হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে। আমরা মধ্যপ্রাচ্য দেখলাম, মধ্যপ্রাচ্যের এখানে আমরা দেখলাম হচ্ছে জিসিসি বা গালফ কোঅপারেশন কাউন্সিল। টোটাল 6টা দেশ রয়েছে: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত এবং হচ্ছে বাহরাইন। জিসিসি সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত। পারস্য উপসাগরীয় দেশ হচ্ছে টোটাল 6টা:
বা জিসিভুক্ত, সরি, পারস্য উপসাগরের দেশ হচ্ছে টোটাল 8টা। টোটাল 8টা দেশ হচ্ছে পারস্য উপসাগরীয় দেশ। এখানে রয়েছে জিসিসিভুক্ত 6টা দেশ প্লাস হচ্ছে ইরাক এবং হচ্ছে ইরান। আরব উপদ্বীপ বা অ্যারাবিয়ান পেনিনসুলা, এখানে হচ্ছে টোটাল 7টা দেশ, জিসিসিভুক্ত 6টা এবং হচ্ছে ইয়েমেন। তারপরে আমরা দেখলাম হরমুজ প্রণালী যুক্ত করেছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে। মধ্যপ্রাচ্যের প্রাচীন সভ্যতার মধ্যে রয়েছে মেসোপটেমীয় সভ্যতা। এই মেসোপটেমীয় সভ্যতাটা হচ্ছে ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক, কুয়েতের কিছু অংশ নিয়ে গঠিত। সবথেকে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এটাকে এই মেসোপটেমিয়া মানে হচ্ছে দুই নদীর মধ্যবর্তী অঞ্চল, দুই নদী মানে হচ্ছে টাইগ্রিস এবং হচ্ছে ইউফ্রেটিস। এই মেসোপটেমিয়ার 4টা পর্যায় ছিল: সুমেরীয়, ব্যাবিলনীয়, এসিরীয় এবং ক্যালদীয়। সুমেরীয় সভ্যতার যে অবদান, এরা হচ্ছে চাকা আবিষ্কার করেছিল, জলঘড়ি আবিষ্কার করেছিল, চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করেছিল, কিউনিফর্ম নামক লিখন পদ্ধতি উদ্ভাবন করেছিল। এই কিউনিফর্ম দিয়ে রচিত হচ্ছে গিলগামেশ, যেটা আবার হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতার অবদান। ব্যাবিলনীয় সভ্যতার মধ্যে এমোরাইট জাতি হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা গড়ে তুলেছিল, এবং এই ব্যাবিলনে কিন্তু পৃথিবীর সব থেকে প্রাচীন মানচিত্র পাওয়া গিয়েছিল। তাহলে প্রশ্ন আসতে পারে, পৃথিবীর সব থেকে প্রাচীন মানচিত্র পাওয়া যায় কোথায়? ব্যাবিলনের গাথুর শহরে পৃথিবীর প্রাচীন মানচিত্র পাওয়া গিয়েছে। পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণয়ন করা হয় ব্যাবিলনীয় সভ্যতায়। পৃথিবীর প্রথম এটা হচ্ছে সেই প্রাচীন মানচিত্রটা, গিলগামেশ, ব্যাবিলনীয় সভ্যতায় রচিত। অ্যাসিরীয় সভ্যতা এরা সামরিক জাতি নামে পরিচিত ছিল। এরা বৃত্তকে প্রথম 360 ডিগ্রিতে ভাগ করে, প্রথম অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করে এবং ব্রোঞ্জের ভাস্কর্য তৈরি করেছিল। ক্যালদীয় সভ্যতাকে বলা হয় নতুন ব্যাবিলনীয় সভ্যতা। সপ্তাহে 7 দিন, দিনকে 12 জোড়া ঘন্টায় এবং 12টা নক্ষত্রের সন্ধান তারা পেয়েছিল। এবং এই এই সভ্যতারই একজন সম্রাট ছিলেন সম্রাট নেবুচাঁদ নেজার। তিনি তার সম্রাজ্ঞীর বাগান পছন্দ করতেন, এই কারণে তিনি সম্রাজ্ঞীর পছন্দে তিনি একটা ঝুলন্ত উদ্যান বানিয়েছিলেন। ফিনিশীয় সভ্যতা, এটার অবস্থান হচ্ছে লেবাননে অবস্থিত। তারা ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করতে পারত এবং তারা জাহাজ নির্মাতা হিসেবে খুবই খ্যাত ছিল। আধুনিক বর্ণমালার সূচনা হয় হচ্ছে এই সভ্যতায়। পারস্য সভ্যতা, প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল মূলত হচ্ছে ইরান। পারস্য সভ্যতা, এই সভ্যতায় হচ্ছে ধর্ম এবং তারা দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা পরিচিত ছিল। হিব্রু সভ্যতা, বর্তমান ইসরায়েলরাই হচ্ছে হিব্রুদের বংশধর। প্যালেস্টাইন সংকট, এই প্যালেস্টাইন সংকটের সাথে জড়িত হচ্ছে বেলফোর ঘোষণা, সাইক্স পিক চুক্তি, এবং এখানে আপনার ইসরায়েল প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1948 সালে জাতিসংঘের 181 নং প্রস্তাবের মধ্য দিয়ে। আরব ইসরায়েল বড় বড় 4টা যুদ্ধ হয়। প্রথম যুদ্ধ হয় 1948 সালে, এবং এই 48 সালের যুদ্ধে ইউএনটিএসও নামের শান্তিরক্ষী মিশন প্রেরণ করা হয়েছিল, এবং সবগুলো যুদ্ধে আরবরা আসলে পরাজিত হয়েছে। দ্বিতীয় যুদ্ধ হয় সুয়েজ ক্যানালকে কেন্দ্র করে। তৃতীয় যুদ্ধ ছিল 6 দিন ব্যাপী, এবং চতুর্থ যুদ্ধটার নাম ছিল ইয়ম কিপুর যুদ্ধ, এবং এই যুদ্ধের সমাপ্তি হয় ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে। ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় 1978 সালে। প্যালেস্টাইনের রাজধানী হচ্ছে রামাল্লাহ। প্যালেস্টাইনের প্রথম স্বীকৃতি দিয়েছিল আলজেরিয়া 1988 সালে। প্যালেস্টাইন দুইটা জায়গাতে, দুইটা ভাগে বিভক্ত। একদিক হচ্ছে পশ্চিম তীর এবং আরেকদিকে হচ্ছে গাজা। ইন্তিফাদা, এরা প্যালেস্টাইনি গণজাগরণ, বর্তমান তৃতীয় ইন্তিফাদা চলছে। পিএলও প্রতিষ্ঠিত 1969 সালে এবং প্রতিষ্ঠাতা হচ্ছেন ইয়াসির আরাফাত। ইউএনআরডব্লিউএ, প্যালেস্টাইনিয়ান শরণার্থী বা মানুষদের সাহায্য করার জন্য জাতিসংঘের মানবাধিকার এজেন্সি হচ্ছে ইউএনআরডব্লিউএ। ইরানে ইসলামী বিপ্লব হয় 1979 সালে। ইরান হচ্ছে রাজধানী হচ্ছে তেহরান। ইরানের পূর্ব নাম হচ্ছে পার্সে বা পারস্য, এবং পারস্য নাম পরিবর্তন করে ইরান নামকরণ করা হয় 1935 সালে। আয়াতুল্লাহ আলী খামেনেই বর্তমানে হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা। সাতিল আরব হচ্ছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ। ইরানের কিছু বিখ্যাত বন্দর হচ্ছে আবাদান বন্দর, আব্বাস এবং চাবাহার। নিউক্লিয়ার সাইটের মধ্যে রয়েছে নাতানজ, ফোর্দো এবং বুশহর। ফোর্দো হচ্ছে কোম শহরে অবস্থিত। এ হচ্ছে আমাদের আজকের লম্বা সেশন, যেখানে আমি আপনাদেরকে কথা বলার কোনো সুযোগ দেই নাই। এইবার হচ্ছে আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা হচ্ছে উত্তর করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে সামরিক জাতি হিসেবে খ্যাতি ছিল কোন সভ্যতার মানুষদের? সামরিক জাতি হিসেবে খ্যাতি ছিল কোন সভ্যতার মানুষদের? আপনাদের চ্যাট অপশন অন করা আছে। সামরিক জাতি হিসেবে খ্যাতি ছিল কোন সভ্যতার মানুষদের? সামরিক জাতি হচ্ছে অ্যাসিরীয়। সামরিক জাতি হচ্ছে অ্যাসিরীয়। সামরিক জাতি হচ্ছে অ্যাসিরীয়। অ্যাসিরীয়, ওকে। আচ্ছা, সপ্তাহকে 7 দিনে ভাগ করেছিল কারা? সপ্তাহকে 7 দিনে ভাগ করেছিল কারা? সপ্তাহকে 7 দিনে ভাগ করেছিল কারা? ক্যালদীয় সভ্যতার মানুষ হচ্ছে সপ্তাহকে 7 দিনে ভাগ করেছিল। ওকে, এরপরে বলবেন যে আইডিওগ্রাফ নামক লিখন পদ্ধতি।
আইডিওগ্রাফ নামক লিখন পদ্ধতি, এটা কাদের অবদান? আইডিওগ্রাফ, আইডিওগ্রাফ নামক লিখন পদ্ধতি, আইডিওগ্রাফ, গুড। আইডিওগ্রাফ নামক লিখন পদ্ধতি, এইটা হচ্ছে চীনের অবদান। আইডিওগ্রাফ নামক লিখন পদ্ধতি হচ্ছে যে চীনের অবদান, ঠিক আছে। আর কিউনিফর্ম, যেটা কিউনিফর্ম হচ্ছে কাদের বলেন তো? কিউনিফর্ম, কিউনিফর্ম কাদের? কিউনিফর্ম হচ্ছে সুমেরীয়, কিউনিফর্ম হচ্ছে সুমেরীয়, সুমেরীয় সভ্যতার অবদান হচ্ছে কিউনিফর্ম হচ্ছে। আচ্ছা, তারপরে বলেন যে ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করতো কোন সভ্যতার মানুষজন? ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করতো কোন সভ্যতার মানুষজন? ধ্রুবতারা, ফিনিশীয়, ফিনিশীয়, গুড। তারপরে, তারপরে হচ্ছে বলবেন, তারপরে হচ্ছে বলবেন যে তারপরে কি বলবেন? তারপরে বলেন পৃথিবীর সব থেকে প্রাচীন সভ্যতা কোনটা? পৃথিবীর সব থেকে প্রাচীন সভ্যতা কোনটা? পৃথিবীর প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে পৃথিবীর প্রাচীন সভ্যতা। ওকে। এরপরে, এরপরে বলবেন হচ্ছে যে এরপরে বলবেন হইল আম, না 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 না, যদি মেসোপটেমীয় না থাকে সেক্ষেত্রে হবে সুমেরীয়। মেসোপটেমীয় না থাকলে হবে সুমেরীয়, ঠিক আছে। সুমেরীয়, সুমেরীয় হবে, এসেরিয় না। আচ্ছা, এরপরে বলবেন যে চীনের সাথে কয়টা দেশের সীমানা রয়েছে? চীনের সাথে কয়টা দেশের সীমানা রয়েছে? চীনের সাথে কয়টা দেশের সীমানা রয়েছে? চীনের সাথে 14টা, গুড। চীনের সাথে 14টা দেশের হচ্ছে সীমানা রয়েছে, ওকে। তারপরে, তারপরে বলবেন যে বিআরআই প্রকল্পটা ঘোষণা হয়েছিল কবে? কবে ঘোষণা করা হয়েছিল বিআরআই প্রকল্প? শি জিনপিং কবে ঘোষণা করেছিলেন বিআরআই প্রকল্পের? 2013, 2013 সালে হচ্ছে শি জিনপিং এটা ঘোষণা করেছিলেন। আচ্ছা, এরপরে বলবেন যে গণচীনের প্রতিষ্ঠাতা কে? গণচীন, গণচীনের প্রতিষ্ঠাতা কে? গুড। গণচীনের প্রতিষ্ঠাতা হচ্ছে মাও সেতুং। মাও সেতুং হচ্ছে গণচীনের প্রতিষ্ঠাতা। আর যদি বলা হয় যে প্রজাতান্ত্রিক চীনের প্রতিষ্ঠাতা কে, সেক্ষেত্রে উত্তর হবে সানিয়াত সেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে, এরপরে বলবেন যে বেলফোর ঘোষণা এটা দেওয়া হয়েছিল কবে? যদি এটা বলা হয় নাই, বেলফোর ঘোষণা দেওয়া হয় 1917 সালে, ঠিক আছে। বেলফোর ঘোষণা দেওয়া হয় হচ্ছে 1917 সালে। আচ্ছা, তারপর আহ, তারপর বলবেন হচ্ছে, তারপর বলবেন হচ্ছে ইসরায়েল প্রতিষ্ঠিত হয় কবে? ইসরায়েল প্রতিষ্ঠিত হয় কবে? ইসরায়েল প্রতিষ্ঠিত হয় 1948। ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে 1948-এ, 1948-এ, ঠিক আছে। আচ্ছা, ইরানে ইসলামী বিপ্লব হয় কবে? ইরানে ইসলামী বিপ্লব হয়েছিল কবে ইরানে? 1979 সালে হচ্ছে এটা হয়, ওকে। 1979 সালে হচ্ছে ইরানে ইসলামিক বিপ্লব হয়, ওকে। তারপরে বলবেন যে, তারপরে বলবেন হচ্ছে তাইওয়ান এবং চীন নিয়ে যুক্তরাষ্ট্রের যে নীতি, সেটার নাম কি? হুম, গুড, ওয়ান চায়না পলিসি। বাংলাদেশ তাইওয়ান নিয়ে কোন পলিসিটা হচ্ছে ইয়া করে বলেন তো? কোন পলিসিটা হচ্ছে যে বাংলাদেশ মেনে চলে? প্রিন্সিপাল নাকি পলিসি? প্রিন্সিপাল নাকি পলিসি? প্রিন্সিপাল, গুড। এটা কিন্তু আসতে পারে পরীক্ষাতে, ঠিক আছে। এটা হচ্ছে প্রিন্সিপাল। আচ্ছা, আর এরপরে, এরপরে হচ্ছে, এরপরে বলবেন যে উম, এরপরে বলবেন চীনের আইনসভার নাম কি? চীনের আইনসভার নাম কি? চীনের আইনসভার নাম কি? চীনের আইনসভার নাম, শুধু কংগ্রেস বললে হবে না, ন্যাশনাল পিপলস কংগ্রেস বলতে হবে, ঠিক আছে। ন্যাশনাল পিপলস কংগ্রেস বলতে হবে। আইনসভা ভবনের নাম হচ্ছে গ্রেট হল অফ দ্য পিপল, ঠিক আছে। গ্রেট হল অফ দ্য পিপল হচ্ছে আইনসভা ভবনের নাম, ভবনের নাম হচ্ছে গ্রেট হল অফ দ্য পিপল, ওকে। তারপরে বলেন যে চীনের 9 ড্যাশ লাইন এটা কোন সাগরে অবস্থিত? 9 ড্যাশ লাইন কোন সাগরে অবস্থিত? 9 ড্যাশ লাইন, সাউথ চায়না সি, গুড। সাউথ চায়না সি হচ্ছে এটা, আচ্ছা। এরপরে দক্ষিণ চীন সাগর, হ্যাঁ, দক্ষিণ চীন সাগর। আচ্ছা, বলেন তো চীন তার পণ্য পরিবহনের জন্য কোন প্রণালীটা সব থেকে বেশি ব্যবহার করে? চীন তার পণ্য পরিবহনের জন্য কোন পয়েন্টে সব থেকে বেশি ব্যবহার করে? গুড, মালাক্কা প্রণালীটা সব থেকে বেশি ব্যবহার করে, ওকে। আচ্ছা, এরপরে, এরপরে বলেন যে ভারত মহাসাগরে চীনের যে সামরিক উপস্থিতি, এটাকে কোন নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্র এবং ভারত এটাকে কোন নাম দিয়েছে? মুক্তার মালা নীতি, হ্যাঁ, মুক্তার মালা নীতি, গুড। নাম দিয়েছে হচ্ছে মুক্তার মালা নীতি, মুক্তার মালা নীতি, ওকে। স্ট্রিং অফ পার্লস, স্ট্রিং অফ পার্লস নাম দিয়েছে, আচ্ছা।
এরপরে বলেন যে স্ট্যাচু অফ পিস কোন জায়গাতে অবস্থিত? স্ট্যাচু অফ পিস কোন জায়গাতে অবস্থিত? স্ট্যাচু অফ পিস। এই তো ভুল করে ফেলছেন, ভুল করে ফেলছেন, ভুল করে ফেলেছেন। স্ট্যাচু অফ পিস আর পিস স্ট্যাচু দুইটা সেম না। পিস স্ট্যাচু হচ্ছে জাপান, হ্যাঁ, আর স্ট্যাচু অফ পিস হচ্ছে সাউথ কোরিয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলেন যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া নিয়ে রেজলিউশন পাশ হয়েছিল কবে? জাতিসংঘ, জাতিসংঘ কবে রেজলিউশন পাশ করেছিল? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া নিয়ে রেজলিউশন কবে পাশ করেছিল? রেজলিউশন, রেজলিউশন পাশ করে কবে? রেজলিউশন পাশ করে কবে? রেজলিউশন পাশ করেছিল 1950 সালে নাকি 1951 সালে, কোনটা? দেখেন এই তথ্যটা কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষাতে আপনার আসতে পারে। পরীক্ষা আসার মতো একটা তথ্য হচ্ছে এই কবে হচ্ছে যে তাদের ইয়া হয়, কবে হচ্ছে রেজলিউশন পাশ করে। রেজলিউশনটা পাশ করে হচ্ছে আপনার 1951 সালে। 1950 সালে হচ্ছে কি হয়? 1950 সালে হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াতে আক্রমণ করে। আর 1951 সালে হচ্ছে ইউনাইটিং ফর পিস রেজলিউশন পাস হয়, ঠিক আছে। আর 1953 সালে হচ্ছে আপনার যুদ্ধবিরতিটা কার্যকর হয়, 1953 সালে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে বলেন যে উত্তর কোরিয়া কততম পারমাণবিক শক্তিধর দেশ? অষ্টম, অষ্টম পারমাণবিক দেশ হচ্ছে উত্তর কোরিয়া। ওকে, আম, উত্তর কোরিয়া। ওকে, আচ্ছা, এরপরে বলবেন যে তারপরে তারপর কি বলবেন? ঠিক আছে, এতটুকুই আজকে আর না। 1950 সালে, না 1950 সালে কোরিয়া যুদ্ধ না, 1950 সালে হচ্ছে যে আপনার ওইটা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ ছিল। পরবর্তীতে যেটা হয় ওইটা হইলো কোরিয়া, কোরিয়া যুদ্ধ, ঠিক আছে। ঠিক আছে, না আর ধরতে পারবো না ভাই আমি, আজকে ধরতে পারবো না। সমাজতন্ত্র কি এটা হচ্ছে আপনার আগামীকালকে আহ, বিস্তারিত কিছুটা জানতে পারবেন সমাজতন্ত্র কি। সভ্যতাগুলো আছে, কিছু কিছু তথ্য আপডেট করা হয়েছে, আপনি লেকচার স্লাইডটা ভালো করে পড়েন, ঠিক আছে। একদিনের জন্য অনেক বেশি পড়া মনে হয়, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই ভাই। এটা নিয়ে গতকালকেও পড়াশোনা করেছিলাম, আহ কথাবার্তা বলেছিলাম, ঠিক আছে, কিচ্ছু করার নাই। তাইওয়ান এবং চীন এখন আলাদা না, একরকমই, তবে হচ্ছে তাইওয়ান নিজেকে আলাদা দেশ বলে মনে করে এবং পৃথিবীর কয়েকটা দেশ তাইওয়ানকে আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবে সেই দেশের সংখ্যা খুব সামান্য। পৃথিবীর ম্যাক্সিমাম দেশই হচ্ছে তাইওয়ানকে চীনের অংশ বলে মনে করে। সমালোচনা, সমালোচনা থেকে বাঁচার জন্য দিয়েছে, সমালোচনা থেকে বাঁচার জন্য দিয়েছে, এটা এক ধরনের পলিটিক্স। এই যে আমরা এখন খুশি, আহা কি শান্তি, তারা যুক্তরাজ্য, ফ্রান্স, ইসরায়েলকে স্বীকৃতি, সরি এখানে প্যালেস্টাইন স্বীকৃতি দিচ্ছে, এগুলো তো লোক দেখানো। এগুলা হচ্ছে নিজেদের সমালোচনা থেকে বাঁচতে তারা এটা করছে। কেন তারা এগুলো আগে বন্ধ করতে পারলো না? তারা তো ইসরায়েল বন্ধু, তারা এগুলো আগে বন্ধ করতে পারে নাই? তারা তো ইসরায়েলের কাছে ঠিকই হচ্ছে তারা অস্ত্র রপ্তানি করে, তারা পণ্য তারা রপ্তানি করে। শুধু স্লাইডই পড়েন আপাতত, স্লাইড পড়লে এনাফ না, তবে আপাতত শুধু স্লাইড পড়েন এবং প্রশ্ন ব্যাংক সলভ করেন। তাইওয়ান নাম হয় কবে এটা আমি জানি না, তাইওয়ান নাম কবে হয়। আমি শুধু এটা, ভাই এটা কি, এটা তো অতটা গুরুত্বপূর্ণ তথ্য না যে তাইওয়ান নাম কবে হয়। আমি জানি না আসলে তাইওয়ান নাম কবে হয়। স্বীকৃতি দেওয়ার সাথে স্বাধীনতার কি সম্পর্ক? এটা হচ্ছে ধরেন আপনি আপনার নিজের দেশকে স্বাধীন দেশ হিসেবে আপনি ঘোষণা করলেন। এখন ঘোষণা করলেই শুধু হবে না, অন্যান্য দেশগুলো আপনাকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে, হ্যাঁ, তাইলে হচ্ছে যে আপনার এটা আইনগত হবে আর কি। বুঝতে পেরেছেন? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।